Hello everyone, welcome to today's slide. কেমন আছো সকলে? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর তোমাদের প্রস্তুতি বেশ জোর কদমে চলছে। আজকে ফিজিক্যাল সায়েন্স 9-10 কেমিস্ট্রি পার্টের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন সিরিজের লেকচার 3-তে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সো আই ওয়েলকাম ইউ অল টু দিস বিউটিফুল লেকচার। আজকের লেকচারটা একটু স্পেশাল। আজকে অনেক কটা ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু আজকের এই লেকচারটায় কভার হতে যাচ্ছে, যেগুলো তোমাদের এক্সাম পারপাসের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকেই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবে, সম্পূর্ণ লেকচারটা কিন্তু দেখবে, যাতে করে তোমাদের কারো কোনো ইম্পর্টেন্ট টপিক যাতে মিস না হয়। ওকে, তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ডিং। এই যে কম্পাউন্ডগুলো আমাদের কাছে দেওয়া রয়েছে এদের মধ্যে কোন কম্পাউন্ডটার মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ডিংটা এক্সিস্ট করে। তো সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ডিং জানার আগে আমাদের এটা জেনে নিতে হবে হোয়াট ইজ হাইড্রোজেন বন্ডিং। ওকে, তো এই প্রশ্নটা সলভ করার আগে কিন্তু আমরা একটু হাইড্রোজেন বন্ডিং নিয়ে কথা বলে নেব। হাইড্রোজেন বন্ডিং সম্বন্ধে জানার আগে আমাদের জেনে নিতে হবে বন্ডিং অথবা কেমিক্যাল বন্ডিংটা কী। ওকে, তো আমরা যদি কেমিক্যাল বন্ডস সম্বন্ধে কথা বলি তাহলে হোয়াট ইজ এ কেমিক্যাল বন্ড? দিস ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অ্যাটমস। ওকে, যে কোনো দুটো অ্যাটমের মধ্যেকার যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ ফোর্স, সেটাকে কিন্তু কি বলা হয়? কেমিক্যাল বন্ড বলা হয়। ওকে, দিস ইজ নাথিং বাট ফোর্স অফ অ্যাট্রাকশন। দিস ইজ ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অ্যাটমস। ওকে, আমাদের কাছে এ অ্যান্ড বি যদি দুটো অ্যাটম থাকে তাহলে তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটাকে আমরা কি নাম দিই? সেটাকে আমরা নাম দিই কেমিক্যাল বন্ড। ওকে, এইবার আমাদের কাছে কি কি টাইপের বন্ডস রয়েছে সেগুলো আমরা এবার একবার জেনে নেব। ওকে, তো অন দ্য বেসিস অফ স্ট্রেংথ অফ বন্ডের যে স্ট্রেংথ অথবা যে অ্যাট্রাকটিভ ফোর্সের যে একটা স্ট্রেংথ, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কাছে দুই ধরনের বন্ড রয়েছে। একটা হচ্ছে স্ট্রং বন্ড আর একটা হচ্ছে উইক বন্ড। ওকে, তো আমাদের কাছে মূলত দুই ধরনের বন্ড রয়েছে, একটা হচ্ছে স্ট্রং বন্ড আর একটা হচ্ছে আমাদের কাছে উইক বন্ড। ওকে, এবার স্ট্রং বন্ডের মধ্যে আমাদের কাছে কি কি টাইপের বন্ড রয়েছে সেগুলো আমরা একবার ওয়ান বাই ওয়ান দেখে নেব। ওকে, তো প্রথমে আমাদের কাছে রয়েছে কিন্তু কোভ্যালেন্ট বন্ড। ওকে, কোভ্যালেন্ট বন্ডটা কি? এটা দুটো অ্যাটমের মধ্যে ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনের মাধ্যমে এটা হয়ে থাকে। আমরা যদি ধরে নিই এটা আমাদের কাছে একটা অ্যাটম রয়েছে আর বি আমাদের কাছে একটা অ্যাটম রয়েছে, আর দুটো একটা একটা ইলেকট্রনকে শেয়ার করে যে একটা বন্ড ফর্মেশন করবে, এই টাইপের ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন এর মাধ্যমে যে বন্ডের ফর্মেশন হবে, এই টাইপের বন্ডকে আমরা কি বন্ড বলবো? এটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলবো। এরপরে আমাদের কাছে রয়েছে আয়নিক বন্ড। এখানে কি হয়? উইথ দ্য হেল্প অফ ট্রান্সফার অফ ইলেকট্রন। ওকে, আমাদের কাছে এ অ্যান্ড বি দুটো আলাদা আলাদা অ্যাটম রয়েছে। এখানে এ থেকে যদি একটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে বিতে যায় তাহলে এখানে এ পজিটিভ অ্যান্ড বি নেগেটিভ তৈরি হবে। আর এই দুটোর মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে আমরা কি নাম দেব? আয়নিক বন্ড। এরপরে আমাদের কাছে রয়েছে মেটালিক বন্ড। এটা দুটো মেটাল অ্যাটমসের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স থাকে সেটাকে মেটালিক বন্ড বলা হয়। এরপরে কোঅর্ডিনেট বন্ড অর ডেটিভ বন্ড, দিস ইজ আ কাইন্ড অফ কোভ্যালেন্ট বন্ড। এটা কোভ্যালেন্ট বন্ডেরই একটা টাইপ। এখানে পার্থক্যটা কোথায়? কোভ্যালেন্ট বন্ডে কি হয়? এখানে ইকুয়াল শেয়ারিং হয়, ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন। এখানে ইকুয়াল শেয়ারিং ইলেকট্রন হয়, কিন্তু আমাদের কোঅর্ডিনেট বা ডেটিভ বন্ডের ক্ষেত্রে কি হয়? এখানে আনইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস হয়। মানে এখানে একটাই এলিমেন্ট কিন্তু ইলেকট্রন শেয়ার করে, একটা এলিমেন্ট দুটো ইলেকট্রন শেয়ার করবে আর বি এলিমেন্টের সাথে একটা বন্ড ফর্মেশন করবে। বাকি নর্মাল বন্ডকে আমাদের একটা সিঙ্গেল লাইন দ্বারা ডিনোট করা হয়, কিন্তু কোঅর্ডিনেট বন্ডকে একটা অ্যারো দ্বারা ডিনোট করা হয়। ওকে, যে অ্যাটমটা ইলেকট্রন ডোনেট করছে তাকে
সেখান থেকে অ্যারোটা অরিজিনেট হবে আর অ্যারোটা টার্মিনেট কোথায় হবে, শেষ কোথায় হবে, বা অ্যারোর ডাইরেকশনটা কোথায় থাকবে যে ইলেকট্রনটাকে রিসিভ করছে। ওকে, তো এই টাইপের আমাদের কোঅর্ডিনেট বন্ড হয়ে থাকে। এরপর আমরা যদি উইক বন্ডের কথা বলি, তাহলে উইক বন্ডের মধ্যে আমাদের কাছে কী কী টাইপের বন্ড রয়েছে। এখানে ফার্স্ট যে বন্ডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। ওকে, এই হাইড্রোজেন বন্ড নিয়ে আমরা আজকে একটু ডিটেলসে কথা বলবো, যাতে করে এই টপিকের আন্ডারে যে সমস্ত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন যাতে তোমরা হ্যান্ডেল করতে পারো। ওকে, আজকের এই লেকচারটা করার পর তোমরা যে কোনো জায়গা থেকে হাইড্রোজেন বন্ডিংয়ে যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা হ্যান্ডেল করতে পারবে। ওকে, তো হাইড্রোজেন বন্ডটা কি? দিস ইজ আ উইক বন্ড। ওকে, দিস ইজ উইক ফোর্স অফ অ্যাট্রাকশন। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে ডাইপোল ডাইপোল ফোর্স। ওকে, ডাইপোল ডাইপোল ফোর্স। এরপরে আমাদের কাছে রয়েছে ভ্যান্ডার ওয়াল ফোর্স। ওকে, লাস্টলি উই হ্যাভ ভ্যান্ডার ওয়াল ফোর্স। তো এই টাইপের আমাদের উইক বন্ডগুলো রয়েছে। ওকে, তো আমরা কেমিক্যাল বন্ডগুলোকে আমরা অন দ্য বেসিস অফ স্ট্রেংথ, তার যে শক্তি বা তার যে স্ট্রেংথ তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা দুটো ক্যাটাগরিতে দেখলাম, একটা স্ট্রং বন্ড আর একটা উইক বন্ড। স্ট্রং বন্ডের মধ্যে আমাদের মেইন যে বন্ডগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, মেটালিক বন্ড অ্যান্ড কোঅর্ডিনেট অর ডেটিভ বন্ড। আর আমাদের উইক বন্ডের মধ্যে রয়েছে হাইড্রোজেন বন্ড, ডাইপোল ডাইপোল ফোর্স or dipole dipole interaction, and lastly we have van der Waal force. ওকে, তো আমরা আজকে হাইড্রোজেন বন্ডিংটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের একটা উইক বন্ড বা উইক ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার আমরা হাইড্রোজেন বন্ড নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিং সম্বন্ধে আমরা অলরেডি যে বিষয়টা জানলাম যে হাইড্রোজেন বন্ডিং কিন্তু কোনো স্ট্রং বন্ড না, এটা একটা উইক বন্ড। ওকে, দিস ইজ নট এ স্ট্রং বন্ড, নট এ স্ট্রং বন্ড। এইটা কি? এটা অনলি উইক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা হচ্ছে একটা উইক ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা একটা উইক বন্ড, একটা দুর্বল বন্ধন। ওকে, এবার হাইড্রোজেন বন্ডিংটা আসলে কি? যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে একটা ইন্টারমলিকুলার ফোর্স, দুটো মলিকিউলের মধ্যে একটা ফোর্স, দুটো মলিকিউলের মধ্যে কার্যরত একটা ফোর্স, দ্যাট occurs when hydrogen atom is covalently bonded to a highly electronegative atom। যখন হাইড্রোজেন কোনো হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে বন্ডিং করে। আমরা জানি পিরিয়ডিক টেবিলের সব থেকে বেশি যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সেটা হচ্ছে আমাদের ফ্লোরিন, যার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4। ফ্লোরিনের আগে রয়েছে আমাদের অক্সিজেন, যার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5। এর আগে রয়েছে আমাদের নাইট্রোজেন, যার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3। তো এই যে আমাদের তিনটে এলিমেন্ট, ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। ওকে, এর ইলেকট্রোনেগেটিভিটি 3, এর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি 3.5 আর এর হচ্ছে 3। তো এই যে আমাদের কাছে এই যে তিনটে অ্যাটম রয়েছে, ওকে, এরা হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস। ওকে, এরা হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবল। ওকে, তো হাইড্রোজেন অ্যাটম যখন এই এই কটা এলিমেন্টের সাথে বা এই কটা অ্যাটমের সাথে যখন মিলে কোনো যৌগ তৈরি করবে বা কোনো কম্পাউন্ড তৈরি করবে, তখন কিন্তু সেই কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায়। ওকে, তো এখানে কি বলা হচ্ছে? হাইড্রোজেন অ্যাটম ইজ কোভ্যালেন্টলি বন্ডেড টু আ হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লাইক ফ্লোরিন, অক্সিজেন ও নাইট্রোজেন। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মতো হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে মিলে যখন কোনো একটা কম্পাউন্ড তৈরি করবে হাইড্রোজেন, তখন সেই সমস্ত কম্পাউন্ডের মধ্যে কিন্তু এই হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায়। যেটা কি জিনিস? যেটা হচ্ছে একটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে দুটো মলিকুলের মধ্যে কার্যরত একটা আকর্ষণ বল। ওকে, ওকে, তো হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেন বন্ডিংয়ে ইনভলভ কে থাকে? হাইড্রোজেন থাকে। তো হাইড্রোজেন কি সমস্ত এলিমেন্টের সাথে মিলে যে সমস্ত কম্পাউন্ড তৈরি করে, হাইড্রোজেনের সমস্ত কম্পাউন্ডের মধ্যে কি হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায়? না, এমনটা কিন্তু না। হাইড্রোজেনের সমস্ত কম্পাউন্ডের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায় না। কি কি কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়? যখন হাইড্রোজেন ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে মিলে যে সমস্ত কম্পাউন্ড তৈরি করবে, সে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা দেখা যাবে। ওকে, তো আমরা কি বলতে পারবো? অনলি ওয়েন হাইড্রোজেন মেক্স কম্পাউন্ড উইথ ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। এটাকে আমরা ফোন হিসেবে মনে রাখতে পারবো, FON, ফোন, F ফর ফ্লোরিন,
O for oxygen and N for nitrogen. ওকে, তো ফ্লোরিন অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে মিলে যখন হাইড্রোজেন কোনো কম্পাউন্ড তৈরি করবে সেই কম্পাউন্ডের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায়। এবার আমরা যদি হাইড্রোজেন বন্ডিংয়ের টাইপের কথা বলি তাহলে আমাদের কাছে কিন্তু দুই ধরনের হাইড্রোজেন বন্ডিং রয়েছে। ওকে, একটা হচ্ছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং আর একটা হচ্ছে ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। ওকে, তো প্রথমে আমাদের কাছে রয়েছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টার মানে দুটো মলিকিউলের মাঝে, দুটো মলিকিউলের মাঝে যে হাইড্রোজেন বন্ডিং সেটাকে কি বলা হয়? ইন্টার মলিকিউলার। আর ইন্ট্রা মলিকিউলার মানে, ইন্ট্রা মানে উইদিন, ইন্টার মানে দুটোর মাঝে। ওকে, দুটো আহ, দুটো কম্পাউন্ড, দুটো মলিকিউলের মাঝে। ওকে, ইন্টার মলিকিউলার মানে দুটো মলিকিউলের মাঝে, আর ইন্ট্রা মানে একটা মলিকিউলের মধ্যেই। ওকে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রা মানে সেম মলিকিউল, উইদিন দ্য সেম মলিকিউল, আর ইন্টারমলিকুলার মানে হচ্ছে দুটো মলিকিউলের মাঝে, উইদিন টু মলিকিউলস। ওকে, তো এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। সেটা আমরা অবশ্য ডিটেলসে আমরা উইথ দ্য হেল্প অফ এক্সাম্পলস আমরা সেটা কিন্তু বোঝার চেষ্টা করব। তো এখানে আমাদের প্রথম যে দেখতে পাচ্ছি আমরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, দ্যাট মিন্স বিটুইন টু মলিকিউলস, দুটো মলিকিউলের মাঝে যে হাইড্রোজেন বন্ডিংটা তৈরি হয় সেটাকে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বলা হয়, হাইড্রোজেন বন্ডিং বলা হয়। এটার এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে বিটুইন ওয়াটার মলিকিউলস, আমাদের ওয়াটার মলিকিউলের মাঝে, ওকে, H2O, ওকে, আমরা যদি H2F বলি, এছাড়া আমরা যদি NH3 এর কথা বলি, তো এই সমস্ত হচ্ছে আমাদের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের উদাহরণ। এরপরে আমরা যদি ইন্ট্রামলিকুলারের কথা বলি, উইদিন দ্য সেম মলিকিউল, দিস ইজ উইদিন দ্য সেম মলিকিউলের এক্সাম্পলে যদি আমরা কথা বলি তাহলে দিস ইজ অর্থোনাইট্রোফিনল। এর এক্সাম্পলটা নিয়েও আমরা আজকে কথা বলবো, অর্থোনাইট্রোফিনল। ওকে, অর্থোনাইট্রোফিনলের মধ্যে কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং অ্যান্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দুটোই দেখা যায়। ওকে, এর মধ্যে কিন্তু দুটোই দেখা যায়, কিন্তু যেহেতু এর মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা পাওয়া যায় তাই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের এক্সাম্পলে এটা লেখা হয়েছে। ওকে, এবার আমরা হাইড্রোজেন বন্ডিংয়ের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, কি কি ক্যারেক্টারিস্টিক হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে থেকে থাকে। ওকে, তো হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য বা প্রথম যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে কিন্তু দিস ইজ এ স্ট্রঙ্গার দ্যান ভ্যান্ডারওয়াল ফোর্স। এটা ভ্যান্ডারওয়াল ফোর্স থেকে স্ট্রঙ্গার বাট উইকার দ্যান কোভ্যালেন্ট বন্ড। এটা কিন্তু সমযোজী বন্ধনের থেকে দুর্বল, কিন্তু ভ্যান্ডারওয়াল ফোর্স বা ভ্যান্ডারওয়াল যে আকর্ষণ বল সেটার থেকে কিন্তু এটা অনেকটাই স্ট্রঙ্গার বা শক্তিশালী। ওকে, কিন্তু সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ডের থেকে কিন্তু এটা উইকার। এর পরবর্তী আমরা দেখব যে দিস ইজ রেসপন্সিবল ফর হাই বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট অফ কম্পাউন্ডস লাইক ওয়াটার। ওকে, এটা কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ওকে, যে হোয়াট ইজ রেসপন্সিবল ফর অ্যাবনর্মাল হাই বয়লিং পয়েন্ট অফ ওয়াটার? দ্যাট ইজ ডিউ টু হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট ইন ওয়াটার মলিকিউলস। ওকে, এটা রেসপন্সিবল ফর হাই বয়লিং পয়েন্ট, এটা আমাদের বয়লিং পয়েন্টটাকে বাড়িয়ে দেয়। যে সমস্ত মলিকিউলের ক্ষেত্রে এই হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায়, স্পেশালি ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, সেটাই কেবলমাত্র বয়লিং পয়েন্টকে বাড়িয়ে দেয়, মেল্টিং পয়েন্টকে বাড়িয়ে দেয়। ইন্ট্রা মলিকিউলারটা কিন্তু এতে কোনো রোল প্লে করে না। ওকে, তো কম্পাউন্ডস লাইক ওয়াটার, ওয়াটারের মতো কম্পাউন্ডে কিন্তু হাই বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্টের জন্য রেসপন্সিবল কে? হাইড্রোজেন বন্ডিং। ওকে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন ফ্রেম হতে পারে। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে যে এফেক্ট ফিজিক্যাল প্রপার্টি। এর যে ফিজিক্যাল প্রপার্টিগুলো রয়েছে যেমন সলিউবিলিটি, ওকে, ভিসকোসিটি, এরপর ডেন্সিটি, এর সমস্ত কিছু কিন্তু কে নিয়ন্ত্রণ করে? হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিংয়ের ওপর কিন্তু ডিপেন্ড করে যে সলিউবিলিটিটা কেমন হবে, ভিসকোসিটি কেমন হবে, অ্যান্ড ডেন্সিটি কেমন হবে। এই সমস্ত প্রপার্টি, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। এই ফিজিক্যাল প্রপার্টিগুলো কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের ওপর ডিপেন্ড করে। এবার আমরা হাইড্রোজেন বন্ডিংয়ের এক্সাম্পলগুলো দেখে নেব। হাইড্রোজেন বন্ডিংয়ের এক্সাম্পল প্রথম আমাদের ওয়াটার। হাইড্রোজেন যখন ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে মিলে কম্পাউন্ড তৈরি করবে সে সমস্ত কম্পাউন্ডে কিন্তু সবসময় হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে। তো এটা অক্সিজেনের সাথে কম্পাউন্ড তৈরি করলো, তাই ওয়াটারের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ডিং পাওয়া যাবে। এরপরে অ্যামোনিয়া,
নাইট্রোজেনের সাথে এখানে কম্পাউন্ড তৈরি করলো, তাই এখানে অবশ্যই হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে। এরপরে হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে HF, ওকে। এখানে হাইড্রোজেন ফ্লোরিনের সাথে কম্পাউন্ড তৈরি করলো, তাই এখানেও কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ডিংটা দেখা যাবে। এরপরে আমাদের ডিএনএ বেস পেয়ারিং এটা যদি আমি বলতে চাই, তাহলে এই যে আমাদের যে ডিএনএটা, হিউম্যান ডিএনএ হচ্ছে আমাদের ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্যালি টুইস্টেড একটা স্ট্রাকচার। এখানে দুটো যে স্ট্র্যান্ড রয়েছে, অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডের মধ্যে আমাদের বিভিন্ন নাইট্রোজেনাস বেস থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই ধরনের বিভিন্ন নাইট্রোজেনাস বেস থাকে। তো এই যে নাইট্রোজেনাস বেস, এদের মাঝে কিন্তু হাইড্রোজেন বন্ডিং থাকে। অ্যাডেনিন অ্যান্ড থাইমিনের মধ্যে কিন্তু দুটো হাইড্রোজেন বন্ডিং থাকে, আর গুয়ানিন, সাইটোসিনের মধ্যে কিন্তু তিনটে হাইড্রোজেন বন্ডিং থাকে। তো এগুলোও কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ডিংয়ের একটা উদাহরণ। ওকে, এইবার আমরা দেখে নেব হাইড্রোজেন বন্ডিংয়ের ফর্মেশনটা কীভাবে হয়। ওকে, কীভাবে হাইড্রোজেন বন্ডিংটা তৈরি হয় সেটা আমরা দেখব। সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝব। প্রথমে আমরা একটা কম্পাউন্ড নিয়ে নেব, যে হাইড্রোজেন সবথেকে ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্ট ফ্লোরিন, তার সাথে একটা কম্পাউন্ড তৈরি করে, যেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। তো তার মাধ্যমে আমরা কিন্তু বুঝব। ওকে, তো প্রথমে আমরা হাইড্রোজেন ফ্লোরাইডটা নিয়ে নেব, হাইড্রোজেন সিঙ্গল বন্ড ফ্লোরিন। ওকে, এই যে হাইড্রোজেন ফ্লোরিনের সাথে যে বন্ধনটা তৈরি করে বা যে কেমিক্যাল বন্ডটা তৈরি করে, সেটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড। ওকে, আর এই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কিন্তু দুটো ইলেকট্রনের ইকুয়াল শেয়ারিং হয়। ওকে, হাইড্রোজেন একটা ইলেকট্রন আর ফ্লুরিনের একটা ইলেকট্রন কিন্তু এই যে বন্ডিংয়ে পার্টিসিপেট করে। ওকে, তো দুজনের ইলেকট্রনের কিন্তু ইকুয়াল শেয়ারিং থাকে। তো বাই ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন কোন বন্ধনের সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড। তো হাইড্রোজেন একটা ইলেকট্রন আর ফ্লুরিনের একটা ইলেকট্রন কিন্তু এখানে পার্টিসিপেট করবে। তো এখানে ফ্লুরিনের একটা ইলেকট্রন পার্টিসিপেট করবে, আর হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন পার্টিসিপেট করবে। তো উইথ দ্য ইকুয়াল পার্টিসিপেশন অফ টু ইলেকট্রনস ফ্রম হাইড্রোজেন অ্যান্ড ফ্লুরিন, এখানে কোন বন্ধনের সৃষ্টি হবে, সেটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড। ওকে, এখানে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হবে। কিন্তু এখানে একটা টুইস্ট হচ্ছে, যে আমরা জানি যে আমাদের পিরিয়ডিক টেবিলে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সেটা কিন্তু আলাদা আলাদা। এবার যারা ইলেকট্রোনেগেটিভিটি জানো না, তাদের জন্য বলি, যে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের একটা প্রপার্টি বা ধর্ম। সেটা কি, যে শেয়ার পেয়ার অফ ইলেকট্রনকে নিজের আহ, কেন্দ্রের দিকে আকর্ষণ করা। ওকে, টু অ্যাট্রাক্ট ইটস শেয়ার পেয়ার অফ ইলেকট্রন টু ইটস সেন্টার। ওকে, যে কোনো এখানে দুটো শেয়ার পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, মানে এক জোড়া শেয়ার করা ইলেকট্রন, যেটা এখানে কোভ্যালেন্ট বন্ডিংয়ের সৃষ্টি করছে। আর এই যে শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, এটাকে নিজের দিকে আকর্ষণ করা বা নিজের দিকে টেনে নেওয়ার যে একটা প্রবণতা, এটাকে কিন্তু বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, ইটস দ্য টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট দ্য শেয়ার পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইটস সেন্টার। নিজের সেন্টারের দিকে বা নিজের কেন্দ্রের দিকে যে শেয়ার পেয়ার অফ ইলেকট্রনের যে নিজের দিকে টেনে নেওয়া, এটাকে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। এখানে ফ্লোরিনের যে ইলেকট্রোনেগেটিভিটি, এটা কিন্তু অনেকটা বেশি, এটা হচ্ছে 4, আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। তো এই যে একটা টানাটানির খেলা, এই যে শেয়ার পেয়ার অফ ইলেকট্রনকে ফ্লোরিন চাইছে নিজের দিকে টেনে নেওয়া, হাইড্রোজেন চাইছে নিজের দিকে টেনে নেওয়া, কিন্তু এখানে জয়ী সেই হবে যে বেশি শক্তিশালী। ওকে, এখানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তাই কিন্তু এই শেয়ার পেয়ার অফ ইলেকট্রনকে বেশি টেনে নেবে নিজের দিকে। ওকে, তো এইখানে ইলেকট্রনের যে একটা শিফটিং হয়ে যাবে, দিস ইজ টেম্পোরারি শিফটিং। তো এই যে ইলেকট্রন, এটা কিন্তু এই দিকে সরে আসবে, আর এইখানে যে একটা ইলেকট্রন ক্লাউড, এই ইলেকট্রন ক্লাউডের শিফটিং হয়ে যাবে টুয়ার্ডস দ্য ফ্লুরিনের দিকে কিন্তু এই ইলেকট্রন ক্লাউডের শিফট হয়ে যাবে। আর এর ফলে ফ্লুরিনের উপরে কিন্তু একটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ আসবে। পার্শিয়ালি নেগেটিভ চার্জ কেন? কারণ এই ইলেকট্রনটার কিন্তু পার্মানেন্ট ট্রান্সফার হয়নি, এই ইলেকট্রনটা টেম্পোরারিলি কিন্তু ফ্লুরিনের দিকে শিফট করে গেছে। তাই এখানে ইলেকট্রন ক্লাউডটা ফ্লুরিনের দিকে বেশি হওয়ায় এখানে একটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ ডেভেলপ হয়, আর হাইড্রোজেনের উপরে পার্শিয়ালি পজিটিভ চার্জ ডেভেলপ হয়। ওকে, তো সেটা আমরা 1 বাই 1 দেখব, যে আমাদের হাইড্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি বা এই যে পেয়ার অফ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু 2.1, আর ফ্লুরিনের ক্ষেত্রে সেটা হচ্ছে 4। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই টানাটানির খেলায়
এই যে ফ্লোরিন এর শক্তি কিন্তু অনেক বেশি, তাই এ কিন্তু জিতে যাবে। ওকে, এই যে এ পেয়ার অফ ইলেকট্রন এ কিন্তু নিচের দিকে বেশি টেনে নেবে। ওকে, তো এইখানে যে ইলেকট্রন ক্লাউডের যে শিফটিং সেটা কার দিকে হয়ে যাবে, ফ্লোরিনের দিকে বেশি হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাবো হাইড্রোজেনের দিকে যে শিফটিং সেটা অনেক কম, আর ফ্লোরিনের দিকে শিফটিংটা অনেক বেশি। তো এই যে ইলেকট্রন ক্লাউডের যে শিফটিং টুয়ার্ডস দ্য ফ্লোরিন, এর ফলে ফ্লোরিনের উপরে একটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ ডেভেলপ হবে, আর হাইড্রোজেনের উপরে একটা পার্শিয়ালি পজিটিভ চার্জ ডেভেলপ হবে। ওকে, এইবার এখান থেকে কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ডিংয়ের খেলাটা শুরু হবে। ওকে, এরপরে আমরা একটু কথা বলে নিই, এই যে ইলেকট্রোনেগেটিভিটির যে একটা ডিফারেন্স, এটা আমরা দেখতে পাচ্ছি 1.9, এটা অনেক হাই, একটা অনেক হিউজ ডিফারেন্স। এই যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স 1.9 এত বেশি, যখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেক বেশি হয় বা ডেল্টা ইএন অনেক বেশি হয়, তখন কিন্তু কোনো বন্ধনের যে আয়নিক ক্যারেক্টার সেটা কিন্তু অনেক বেড়ে যায়। ওকে, তো এইখানে এই যে কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট বিটুইন হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরিন, এইটা কিন্তু অনেক বেশি কিন্তু আয়নিক, বা এর আয়নিক ক্যারেক্টার কিন্তু অনেক বেশি, তো এটা অনেক পোলার একটা বন্ধন। ওকে, তো এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি 1.9, তাই দিস ইজ আ হাইলি পোলারাইজড মলিকিউল, এটা কিন্তু অনেক বেশি পোলারাইজড একটা মলিকিউল। ওকে, এইবার এইখান থেকে আমাদের হাইড্রোজেন বন্ডিংয়ের খেলাটা কিভাবে হবে, যে এই যে আমাদের পার্শিয়ালি ডেভেলপড চার্জ, এই যে এখানে একটা পার্শিয়ালি চার্জ ডেভেলপ হলো, এর ফলে এটা তো আমরা একটা মলিকিউলের একটা গল্প দেখছি, এরকম আহ, কিন্তু মিডিয়ামের মধ্যে অনেক অনেক এরকম অসংখ্য মলিকিউল থাকে। তো পাশাপাশি আমরা যদি যে কোনো দুটো মলিকিউল রেখে দেখি, এরকম যদি আমরা পাশাপাশি দুটো মলিকিউল নিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে এইখানে ফ্লোরিনের উপরে কি চার্জ রয়েছে, একটা ডেল্টা নেগেটিভ বা পার্শিয়ালি নেগেটিভ চার্জ। হাইড্রোজেনের উপরে আমরা দেখতে পাচ্ছি একটা পার্শিয়ালি পজিটিভ চার্জ রয়েছে। তো এই যে পার্শিয়ালি নেগেটিভ অ্যান্ড পার্শিয়ালি পজিটিভ চার্জের মধ্যে যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এইটাই কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ডিং বলা হয়। আমরা একটু আগেই জানলাম যে বন্ডিং ইজ নাথিং বাট অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু অ্যাটমস অর টু মলিকিউলস। ওকে, এখানে এটা কিছুই না, শুধুমাত্র একটা ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার অ্যাট্রাকশন ফোর্সটা যত বেশি হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু বন্ডের স্ট্রেংথটাকে ডিটারমাইন করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ রয়েছে, একটা পার্শিয়াল পজিটিভ চার্জ রয়েছে, সম্পূর্ণ চার্জ কিন্তু এখানে প্রেজেন্ট নেই। তাই এখানে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা হবে সেটা কিন্তু খুব বেশি স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন হবে না, এটা একটা উইক ফোর্স অফ অ্যাট্রাকশন হবে। ওকে, তো এইখানে একটা মলিকুলের ফ্লোরিনের উপরে যে ডেল্টা নেগেটিভ রয়েছে, আর পার্শ্ববর্তী মলিকুলের এইচ হাইড্রোজেনের উপরে যে ডেল্টা পজিটিভ চার্জ রয়েছে, এর মাঝে একটা উইক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন জন্ম নেবে, যেটাকে আমরা কি নাম দেব, যেটার নাম দেব আমরা হাইড্রোজেন বন্ডিং। ওকে, তো এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে আমরা কি বলবো, হাইড্রোজেন বন্ডিং। দিস ইজ আ উইক ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যান্ড দিস ইজ আওয়ার হাইড্রোজেন বন্ডিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা মলিকিউল, আর এখানে দেখতে পাচ্ছি এটা আর একটা ডিফারেন্ট মলিকিউল। দুটো ডিফারেন্ট মলিকিউলের মাঝে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কিন্তু ইন্টার মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে দুটো মলিকিউলের মধ্যবর্তী কার্যরত একটা আকর্ষণ বল। ওকে, এরপরে আমরা যদি অর্থোনাইট্রোফিনলের কথা বলি, যেটা আমরা একটু আগে জানলাম, যে তার ক্ষেত্রে কিন্তু ইন্ট্রামলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা দেয়, বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, মানে সেম মলিকুলের ভেতরে হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন হয়। সেটা কিভাবে হবে, তো আমরা যদি, এটা হচ্ছে আমাদের অর্থোনাইট্রোফিনল, মানে আমরা জানি যে বেঞ্জিনের উপরে যদি একটা OH গ্রুপ লাগিয়ে দিই তাহলে এটাকে আমরা ফিনল বলি। ওকে, এইবার যখন কোনো একটা ভ্যালেন্সি আমরা ফিক্স করে ফেলি, তো এই এই যে কার্বনের ভ্যালেন্সি, এটার রেসপেক্টে যদি আমি এই ভ্যালেন্সির কথা বলি, এই ভ্যালেন্সির যে পজিশন, এটাকে কিন্তু বলা হয়, এক মিনিট আরেকবার এখানে, এই OH এর রেসপেক্টে এই পজিশনটাকে বলা হবে অর্থ, এই পজিশনটাকে বলা হবে মেটা, এই পজিশনটাকে বলা হবে প্যারা। ওকে, তো এই যে আমাদের ফিনলের যে অর্থ পজিশন, এই অর্থ পজিশনে যদি আমরা NO2 লাগিয়ে দিই তাহলে এটাকে বলা হয় অর্থোনাইট্রোফিনল। ওকে, তো এই স্ট্রাকচারটা আমরা এখানে পাবো, যেটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফিনল। ওকে, এবার এর মধ্যে একই মলিকিউলের ভেতরে উইদিন দ্য সেম মলিকিউল কিভাবে হাইড্রোজেন বন্ডিংয়ের ফর্মেশন হয় সেটা আমরা দেখব। যে এটাকে আমরা একটু এক্সটেন্ড করে লিখব,
যাতে করে আমরা বন্ডিংটা আমরা এখানে একটু এক্সটেন্ড করে লিখবো, যাতে আমরা হাইড্রোজেন বন্ড ফর্মেশনটা দেখাতে পারি। ওকে, তো আমরা এইরকম একটা স্ট্রাকচার নিয়ে নেব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। দিস ইজ ইটস ইলেকট্রোনেগেটিভিটি ইজ 3.5, এর হচ্ছে 2.1। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ডেল্টা ইএন, এখানে আমরা দেখতে পাচ্ছি 1.4। ওকে, মানে অনেক একটা পোলারাইজড বন্ড এটা। ওকে, এখানে বন্ড পোলারিটিটা অনেক বেশি, তাই অক্সিজেনের দিকে কিন্তু ইলেকট্রনের শিফট হয়ে যাবে, বা ইলেকট্রন ক্লাউডটা কার দিকে শিফট করে যাবে? অক্সিজেনের দিকে। তো অক্সিজেনের উপরে একটা ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেনের উপরে একটা ডেল্টা পজিটিভ চার্জ ডেভেলপ হবে। ওকে, তো এখানে অক্সিজেনের উপর ডেল্টা নেগেটিভ চার্জ ডেভেলপ হবে, হাইড্রোজেনের উপরে ডেল্টা পজিটিভ চার্জ ডেভেলপ হবে। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি NO2 গ্রুপের মধ্যে যে এই যে নাইট্রোজেন জেনারেলি 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে, কারণ এক্সাইটেড স্টেটে নাইট্রোজেনের কাছে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। ওকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নাইট্রোজেন, এটা কিন্তু 4টা বন্ড ফর্মেশন করে ফেলেছে। 1টা 2টো 3টে 4টে, এ কিন্তু 4টে বন্ড বানিয়ে ফেলেছে। তাই এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের উপরে কিন্তু একটা কমপ্লিট পজিটিভ চার্জ ডেভেলপ হয়ে যাবে, আর এই অক্সিজেনের উপরে একটা নেগেটিভ চার্জ আসবে। ওকে, তো এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডেল্টা পজিটিভ এসে গেছে, আর এই অক্সিজেনের উপর একটা ডেল্টা নেগেটিভ এসে গেছে। তো এই যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জের মধ্যে যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকেই আমরা কী নাম দেবো? হাইড্রোজেন বন্ডিং। ওকে, তো এই যে আমরা একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য হাইড্রোজেন বন্ডিং, অ্যান্ড দিস হাইড্রোজেন বন্ডিং হ্যাজ ডেভেলপড উইদিন দ্য সেম মলিকিউল, দ্যাটস ওয়াই দিস ইজ টার্মড অ্যাজ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তো এটাকে আমরা কী নাম দেবো? এটাকে আমরা নাম দেবো intramolecular hydrogen bonding. This is intra means within the same molecule. ওকে, তো আমরা দেখতে পেলাম যে অর্থোনাইট্রোফিনলের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা এক্সিস্ট করে। এইবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট দেখব, যেটা হচ্ছে আমাদের অর্থোনাইট্রোফিনলের ক্ষেত্রে, যে এর জন্য কিন্তু ইন্ট্রামলিকুলার অ্যান্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিন্তু অর্থোনাইট্রোফিনলের ক্ষেত্রে দেখা যায়, দুটোই দেখা যায়। ওকে, তো অর্থোনাইট্রোফিনলের ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং অ্যান্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দুটোই প্রেজেন্ট থাকে। এখন দুটো কিভাবে থাকে সেটা আমরা একবার দেখে নেব। ওকে, একটু আগে আমি একটা স্টেটমেন্ট বললাম, যেটা হচ্ছে যে অর্থোনাইট্রোফিনল ফর্মস intramolecular hydrogen bonding, while paranitrophenol forms intermolecular hydrogen bonding. ওকে, নাইট্রোফিনল দুটোই তৈরি করে, অর্থোনাইট্রোফিনল ইন্ট্রামলিকুলার তৈরি করে, আর প্যারানাইট্রোফিনল ইন্টারমলিকুলার তৈরি করে। ওকে, অর্থোনাইট্রোফিনল দুটোই তৈরি করে না, নাইট্রোফিনল দুটো তৈরি করে। ওকে, নাইট্রোফিনলের মধ্যে দুটোই পাওয়া যায়, অর্থোনাইট্রোফিনলের মধ্যে ইন্ট্রা পাওয়া যায়, আর প্যারানাইট্রোফিনলের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা পাওয়া যায়। আমরা অর্থোনাইট্রোফিনলের মধ্যে কি দেখলাম? যে অর্থোনাইট্রোফিনলের মধ্যে একটু আগে আমরা দেখলাম যে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা দেখা যায়। এটার মেকানিজমটাও আমরা দেখলাম যে কীভাবে এই বন্ডিংটা ফর্মেশন হচ্ছে, যে উইদিন দ্য সেম মলিকিউল এখানে অর্থোনাইট্রোফিনলের মধ্যে এখানে তৈরি হচ্ছে। ওকে, কিন্তু যদি আমরা এই নাইট্রো গ্রুপের পজিশনটা যদি আমরা চেঞ্জ করে প্যারা পজিশনে নিয়ে যাই, তখন কিন্তু এটা আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা শো করবে না। এটা কাকে শো করবে? এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটাকে শো করবে। ওকে, সেটা আমরা দেখব। এবার আমরা প্যারানাইট্রোফিনল নিয়ে নেব একটা। দিস ইজ NO2, নট NH2। এখানে আমরা প্যারানাইট্রোফিনল নিয়ে নেব। দিস ইজ প্যারানাইট্রোফিনল। এটা আমরা একটু এক্সটেন্ড করে লিখব। ওকে, এটা এক্সটেন্ডেড ফর্ম। এইটাকে আমরা আরেকবার নিয়ে নেব উল্টো ওরিয়েন্টেশনের সাথে, অপোজিটভাবে লিখবো এটাকে, উল্টোভাবে। ওকে, এখানে নাইট্রো গ্রুপটা নিচের দিকে রয়েছে, এখানে উপরের দিকে রয়েছে। এখানে আমাদের হাইড্রক্সিল গ্রুপটা উপরে রয়েছে, এখানে আমাদের হাইড্রক্সিল গ্রুপটা নিচে রয়েছে। ওকে, এইবার এইখানে আমরা এখানে দেখতে পাবো যে অক্সিজেনের উপরে ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেনের উপরে ডেল্টা পজিটিভ। দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ। ওকে, এভাবে আমরা চার্জগুলো লিখে নেব। এইখানে আমরা চার্জটা লিখে নিই নিচে আগে। তো দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ। ওকে, এইখানে আমরা দেখে নেব দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ, দিস ইজ ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ। ওকে, এইবার এই যে নেগেটিভ অ্যান্ড ডেল্টা পজিটিভ, এর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে আমরা কি নাম দেব? এটাকে আমরা নাম দেব হাইড্রোজেন বন্ডিং। ওকে, এরপর আমরা উপরের কেসটা দেখে নেব, যে উপরে আমাদের কাছে অক্সিজেনের কাছে রয়েছে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। ওকে, এইবার
এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স বিটুইন অপোজিট চার্জ, দিস ইজ ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, এটাকে আমরা কি নাম দেবো? হাইড্রোজেন বন্ডিং। ওকে, আর এটা কোন হাইড্রোজেন বন্ডিং? দিস ইজ ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। মানে এইটা একটা মলিকিউল, এইটা একটা ডিফারেন্ট মলিকিউল, দুটো মলিকিউলের মাঝে যে হাইড্রোজেন বন্ডিং, এটাকে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং বলা হয়। ওকে, তো আমাদের যে নাইট্রোফিনলের মধ্যে দুটোই দেখা যায়, ইন্ট্রামলিকিউলার আর ইন্টারমলিকিউলার। এখানে অর্থোনাইট্রোফিনলের মধ্যে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং পাওয়া যায়, আর প্যারানাইট্রোফিনলের ক্ষেত্রে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিংটা পাওয়া যায়। ওকে, এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, এটা হচ্ছে যে ডাজ হাইড্রোজেন বন্ড এক্সিস্ট ইন অল হাইড্রোজেন কম্পাউন্ড? হাইড্রোজেনের সমস্ত কম্পাউন্ডের মধ্যে কি হাইড্রোজেন বন্ডটা এক্সিস্ট করে? না, এমনটা কিন্তু হয় না। ওকে, no, hydrogen bond does not exist in all hydrogen compounds. Example, methane, okay, C2H6, ethene, এদের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ড এক্সিস্ট করে না, কারণ এইখানে যে কার্বন হাইড্রোজেন বন্ড, এখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5, হাইড্রোজেনের 2.1, তাই ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি ইজ 0.4 অনলি। দ্যাটস ওয়াই দিস ইজ আ নন পোলার বন্ড। এখানে বন্ড পোলারিটিটা অনেক কম। ওকে, তাই এখানে কিন্তু পার্শিয়ালি চার্জের শিফটিং হবে না, তাই ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ এরকম কিন্তু কোনো কিছু ডেভেলপমেন্ট হবে না। ওকে, কিন্তু এই যে আমাদের হাইড্রোজেন, এটা যখন মানে ফ্লোরিন অক্সিজেন হাইড্রোজেনের সাথে কম্পাউন্ড তৈরি করবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা পাওয়া যাবে। ওকে, অনলি এক্সিস্ট ওয়েন হাইড্রোজেন ফর্মস কম্পাউন্ড উইথ ফ্লোরিন অক্সিজেন আর নাইট্রোজেন। ওকে, সেক্ষেত্রে কীভাবে হয় যে এই যে ফ্লোরিনের সাথে যখন কম্পাউন্ড তৈরি করবে, দিস ইজ HF, দিস ইজ HF, এইখানে একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে। এখানে ওয়াটারের ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা? এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং পাবো আমরা, দ্যাট ইজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এখানে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেনের একটা কম্পাউন্ড হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার মধ্যে আমরা কি দেখতে পাবো? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আর সেটা এইভাবে অ্যাক্ট করে থাকে। ওকে, এরপর আরও কিছু প্রশ্ন রয়েছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা চেক করার জন্য। হোয়াট টাইপ অফ বন্ড ইজ হাইড্রোজেন বন্ড? হাইড্রোজেন বন্ডটা কী টাইপের বন্ড ছিল? এটা একটা উইক বন্ড। ওকে, দিস ইজ নট আ স্ট্রং বন্ড, দিস ইজ আ উইক ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মলিকিউলস। ওকে, আমরা জেনারেলি ইন্টারমলিকুলার যে হাইড্রোজেন বন্ডিং, সেটা নিয়েই আমরা কথা বলে থাকি। যেটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, সেটা একটা স্পেশাল কেস। ওকে, এইবার নেক্সট আমাদের কাছে যেটা রয়েছে, উইচ ইজ স্ট্রঙ্গার, ডাইপোল ফোর্সেস অর হাইড্রোজেন বন্ডিং, কোনটা বেশি স্ট্রঙ্গার? ওকে, আমাদের যে হাইড্রোজেন বন্ডিং, এটা কিন্তু বেশি স্ট্রঙ্গার। ওকে, দিস ইজ আ স্পেশাল টাইপ অফ ডাইপোল ইন্টারাকশন। ওকে, তো বোথ ইন্টারমলিকুলার ফোর্সেস বিটুইন মলিকিউলস, দুটোই কিন্তু ইন্টারমলিকুলার ফোর্সেস বিটুইন মলিকিউলস। ওকে, যেটা আমাদের উইক ফোর্স ছিল। ওকে, হাইড্রোজেন বন্ড ইজ এ স্পেশাল টাইপ অফ ডাইপোল ফোর্সেস। ওকে, কিন্তু এই যে হাইড্রোজেন বন্ড, এটা কিন্তু 10 গুণ বেশি শক্তিশালী ডাইপোল ইন্টারাকশনের থেকে। ওকে, দিস ইজ 10 টাইমস মোর স্ট্রঙ্গার দ্যান ডাইপোল ফোর্সেস। ওকে, এবার আরও কিছু প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে আমাদের, ইজ হাইড্রোজেন বন্ড স্ট্রঙ্গার দ্যান কোভ্যালেন্ট বন্ড? হাইড্রোজেন বন্ড কি কোভ্যালেন্ট বন্ডের থেকে বেশি শক্তিশালী? সমযোজী বন্ধনের থেকে কি হাইড্রোজেন বন্ধনটা বেশি শক্তিশালী? এমনটা কিন্তু না। আমাদের কোভ্যালেন্ট বন্ড কিন্তু হাইড্রোজেন বন্ডের থেকে 20 গুণ বেশি শক্তিশালী। ওকে, সো নো, হাইড্রোজেন বন্ড ইজ 20 টাইমস লেস উইকার। ওকে, সরি, 20 টাইমস উইকার দ্যান কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডের থেকে 20 গুণ বেশি দুর্বল, অথবা হাইড্রোজেন বন্ডিংয়ের থেকে কোভ্যালেন্ট বন্ডটা 20 গুণ বেশি শক্তিশালী। ওকে, এরপরে, ওয়াই ডাজ ওয়াটার হ্যাজ হাই বয়লিং পয়েন্ট দ্যান H2S? আমরা জানি যে অক্সিজেন ফ্যামিলির মধ্যে কিন্তু আমাদের সালফারটা আছে। ওকে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এগুলো কিন্তু সেম গ্রুপের এলিমেন্ট। ওকে, সেম গ্রুপে এরা বিলং করে, কিন্তু একই গ্রুপে যারা বিলং করে তাদের কিন্তু কেমিক্যাল প্রপার্টিগুলো সেম হয়। ওকে, কিন্তু একই গ্রুপে বিলং করা সত্ত্বেও এখানে অক্সিজেনের আহ, কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের সাথে যে কম্পাউন্ড তৈরি করছে, আর একই হাইড্রোজেন সালফারের সাথে যে কম্পাউন্ড তৈরি করছে, এখানে বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা কেন আসছে? এই সত্ত্বেও যে হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন দুটো কিন্তু সেম গ্রুপের মেম্বার। ওকে, দুটো সেম গ্রুপে বিলং করে, কিন্তু দুটো একই গ্রুপের মেম্বার হওয়া সত্ত্বেও দুটো যখন হাইড্রোজেনের সাথে মিলে আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করছে, তাদের মধ্যে বয়লিং পয়েন্টের ডিফারেন্স কেন আসছে? ওকে, রিজনটা কোথায়? এর রিজন হচ্ছে যে
ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট থাকে, কিন্তু H2S হাইড্রোজেন সালফাইডের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিং প্রেজেন্ট থাকে না। ওকে, এর বয়লিং পয়েন্ট অনেক বেশি, যেখানে হাইড্রোজেন সালফাইডের বয়লিং পয়েন্ট অনেক কম। এর বয়লিং পয়েন্ট এতটাই কম যে এটা নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে কিন্তু একটা গ্যাসিয়াস ফেজে এটা এক্সিস্ট করে, এটা গ্যাস হিসেবে এক্সিস্ট করে। ওকে, রুম টেম্পারেচারে। ওকে, এটা কিন্তু লিকুইড হিসেবে অনেক কম টেম্পারেচারে এটা এক্সিস্ট করে। ওকে, তাই এর বয়লিং পয়েন্ট কিন্তু অনেক কম। তো এমনটার রিজন কি, যে হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু আমাদের ওয়াটারের যে বয়লিং পয়েন্ট সেটাকে এক্সেপশনালি অনেক বেশি বাড়িয়ে দেয়। ওকে, তো আমরা যদি রিজনটা আমরা বললাম হাইড্রোজেন বন্ডিং, এটা যদি আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি যে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, সেটা কিন্তু অক্সিজেনের কি 3.5, হাইড্রোজেনের 2.1, তো এটা ডিফারেন্সটা 1.4 আসবে। তো সেই জন্য কিন্তু এই যে কোভ্যালেন্ট বন্ডটা প্রেজেন্ট বিটুইন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ইজ ভেরি মাচ পোলার। ওকে, এটা কিন্তু অনেকটা পোলার বন্ড, আর এই পোলার বন্ড হওয়ার কারণে কিন্তু এখানে একটা ইলেকট্রন ক্লাউডের শিফটিং হয়, আর তার ফলে এখানে কিন্তু পার্শিয়াল চার্জের ডেভেলপমেন্ট হয়, আর এর ফলে এখানে কি তৈরি হয়, হাইড্রোজেন বন্ডিং সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু এমনটা হয় না। এখানে যদি আমরা হাইড্রোজেন আর সালফারের মধ্যে বন্ডিংটা দেখি, তাহলে হাইড্রোজেনের 2.1 আর সালফারের ক্ষেত্রে 2.5। তো এখানে হাইড্রোজেনের 2.1, তো ডিফারেন্সটা আমাদের 0.4। ওকে, তো এই যে ডিফারেন্সটা অনেক কম, এই জন্য এই যে বন্ডটা এটা কিন্তু একটা নন পোলার বন্ড। ওকে, নন পোলার বন্ড, আর এই নন পোলার বন্ডের জন্য কিন্তু এখানে কোনো হাইড্রোজেন বন্ডিংয়ের ডেভেলপমেন্ট হয় না, সো নো হাইড্রোজেন বন্ড। ওকে, তো হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে কোনো হাইড্রোজেন বন্ডিং তৈরি হয় না, ওয়াটারের ক্ষেত্রে তৈরি হয়, আর এই হাইড্রোজেন বন্ডিংয়ের প্রেজেন্সের কারণেই কিন্তু ওয়াটারের এক্সেপশনালি হাই বয়লিং পয়েন্টটা হয়ে থাকে, আর হাইড্রোজেন সালফাইডের অনেক কম হয়ে থাকে। আমরা হাইড্রোজেন বন্ডিং অনেক ডিটেলসে দেখে নিলাম। এইবার আমরা প্রত্যেকটা প্রশ্ন যেটা হাইড্রোজেন বন্ডিংয়ের উপরে ফ্রেম হবে সেগুলো কিন্তু আমরা অনায়াসে ডিল করতে পারবো। ওকে, তো প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে ছিল সেটা আমরা এবার দেখে নেব। ওকে, এখানে আমাদের বলা হচ্ছে স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ডিং। ওকে, স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ডিং এর স্ট্রেংথটা কার উপর ডিপেন্ড করবে, পার্শিয়াল চার্জ। ওকে, স্ট্রেংথ স্ট্রেংথ ডিপেন্ডস অন পার্শিয়াল চার্জ। 1 মিনিট, এই যে স্ট্রেংথ ডিপেন্ডস অন পার্শিয়াল চার্জ। পার্শিয়াল চার্জ যত বেশি হবে, হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথটা তত বেশি হবে, সেটা তত বেশি স্ট্রঙ্গার হবে। আর এই যে পার্শিয়াল চার্জের যে কোয়ান্টিটি, পার্শিয়াল চার্জ কতটা বেশি হবে সেটা কার উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপরে, ডেল্টা ইএন। ওকে, ডেল্টা ইএন এর উপর ডিপেন্ড করে। এখন আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন, এই ডেল্টা ইএন এর ডিফারেন্স কখন সব থেকে বেশি হবে, যখন হাইড্রোজেনের কম্পাউন্ড ফর্মেশনটা কার সাথে হবে, ফ্লুরিনের সাথে, কারণ ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অপশনে আমাদের কাছে ফ্লোরিন রয়েছে। ওকে, তো এই দুটো তো আমাদের কাছে অপশন হবে না। এবার আমাদের দেখতে হবে যে এই দুটো অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের ট্রু হবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন, ফ্লোরিন হাইড্রোজেন, আর একটা দেখতে পাচ্ছি আমাদের অক্সিজেন হাইড্রোজেন, আর এখানে একটা ফ্লোরিন রয়েছে, এখানে একটা ফ্লোরিন রয়েছে। ওকে, এইখানে ফ্লোরিনের উপরে ডেল্টা নেগেটিভ, এটা তো ফিক্স। ওকে, এইবার হাইড্রোজেনের উপরে এইখানে যে ডেল্টা পজিটিভটা আসবে, এটা কার উপরে বেশি হবে। এখানে আমরা জানি যে এই ফ্লোরিনের হচ্ছে 4, এর হচ্ছে 3.5, দিস ইজ 2.1, অ্যান্ড দিস ইজ 2.1। তো এখানে আমরা ডেল্টা ইএন এর যে ডিফারেন্স সেটা হচ্ছে পাচ্ছি আমরা 1. দিস ইজ 1.4, আর এইখানে ডেল্টা ইএন ডিফারেন্স আমরা পাচ্ছি 1.9। তো এইখানে ডিফারেন্সটা বেশি হওয়ায় এই চার্জটা কিন্তু বেশি হবে। ওকে, এই চার্জটা কম হবে। তো স্ট্রঙ্গার অ্যাট্রাকশন কোথায় তৈরি হবে, এইখানে স্ট্রঙ্গার অ্যাট্রাকশন তৈরি হবে, তো এখানে হবে স্ট্রঙ্গার। ওকে, এখানে স্ট্রঙ্গার বন্ড তৈরি হবে। ওকে, তো কোনটা আমাদের আনসার হয়ে যাবে, আমাদের আনসার কিন্তু এটা হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা এবার কিন্তু এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা এতটা হাইড্রোজেন বন্ডিংয়ের উপর পড়লাম, তাই তোমাদের জন্য কিন্তু আমি হোমওয়ার্ক না দিয়ে যাব না। ওকে, তোমাদের জন্য কিছু প্র্যাকটিস কোশ্চেন থাকবে, আমি 8টা প্রশ্ন রেখেছি, সে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা একবার অ্যাটেম্প্ট করবে, এটার ভিডিও সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে।
ওকে, তো এখানে তোমাদের হোমওয়ার্ক, দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা অনায়াসেই করতে পারো, আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসার চান্স অনেক বেশি। ওকে, এরপর আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে, যেটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট ওয়াইজ একটা প্রশ্ন রয়েছে। এখানে আমাদের ইনকারেক্ট স্টেটমেন্টটা খুঁজতে বলেছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। ওকে, যখনই তোমাদের কোনো প্রশ্নে তোমরা কারেক্ট, ইনকারেক্ট অথবা ট্রু, নট ট্রু এই ধরনের যখন ওয়ার্ড পাবে সেটাকে মার্ক করে নেবে। ওকে, তাহলে তোমাদের সিলি মিস্টেকের চান্স কিন্তু অনেকটা কমে যাবে। ওকে, এখানে আমরা ইনকারেক্টটাকে মার্ক করে নেবো, মানে আমাদের ভুল স্টেটমেন্ট এখানে খুঁজতে হবে। এখানে আমাদের অনেক কটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, 4টা স্টেটমেন্ট আছে। এখানে প্রথম স্টেটমেন্টে বলা হচ্ছে দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট। প্রথমেই আমরা আটকে যাব যদি আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্টটা না জানি। ওকে, এরপরেও টেম্পারেচার কোএফিসিয়েন্ট সম্বন্ধে বলা হচ্ছে, আমরা এরপরে আর পড়বই না। ওকে, আমি ধরে নিচ্ছি যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট তোমরা জানো না। ওকে, আমি এটা এক্সপ্লেন করব। এরপরে ইন অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন দ্য অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, এই যে এখানে অ্যাক্টিভেশন এনার্জি সম্বন্ধে বলা হচ্ছে, পরেরটা আমি আর পড়বো না, যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি আমি ধরে নিচ্ছি জানো না। যারা জানো তারা এটা ভিডিওটাকে পজ করে তুমি এটাকে সলভ করতে পারো। ওকে, এরপরে আবার টেম্পারেচার কোএফিসিয়েন্ট নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, তো আমরা এখানে দুটো টার্ম পাচ্ছি, একটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ওকে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর একটা আমি পাচ্ছি অ্যাক্টিভেশন এনার্জি, যেটাকে ইএ দ্বারা ডিনোট করা হয়। একটা ইএ আর একটা টেম্পারেচার কোএফিসিয়েন্ট Q10। ওকে, এই দুটো জিনিস যদি আমরা না জানি তাহলে এই প্রশ্নটা কিন্তু আমি করতে পারবো না। ওকে, তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি কী। ওকে, প্রথমে আমরা এটা জেনে নিই, তারপরে এই প্রশ্নটা আমরা সলভ করব। ওকে, একটা জিনিস যারা অলরেডি জানো, তোমরা যদি চাও তাহলে রিভিশন করতে পারো, আর যদি তোমাদের মনে হয় যে না আমার রিভিশন লাগবে না, তাহলে এই পার্টটা তোমরা স্কিপ করতে পারো। যাদের কনসেপ্টটা জানা নেই বা এই বিষয় সম্বন্ধে জানা নেই তারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবে। ওকে, প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ টেম্পারেচার কোফিসিয়েন্ট। ওকে, টেম্পারেচার কোফিসিয়েন্টটা কি? এইটা হচ্ছে আমাদের একটা ওকে, এটা কি বলে প্রথমে সিগনিফিকেন্টটা দেখে নিই, তারপর এটা জানবো কী জিনিস। ওকে, এই যে টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ এ রিয়াকশন, এটা আমাদের কি বলে, গিভস আস অ্যান আইডিয়া অন হাউ রেট অফ রিয়াকশন চেঞ্জেস উইথ টেম্পারেচার। কোনো রিয়াকশনের রেট বা কোনো রিয়াকশনের গতি, এটা টেম্পারেচার বা উষ্ণতার সাথে এটা কিভাবে ডিপেন্ড করে, টেম্পারেচারের সাথে এটা কিভাবে ডিপেন্ড করে। আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে আমাদের যে রেট অফ রিয়াকশন সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে বা সেটা কিভাবে ভ্যারি করছে, সেই বিষয়টাও কিন্তু আমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট থেকে আমরা সেই আইডিয়াটা পাই। ওকে, এবার এই টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কী জিনিস? ওকে, এটা একটা কিন্তু রেশিও। এটা রেশিও কিসের? রেট কনস্ট্যান্টের। ওকে, আমাদের যে কোনো রিয়াকশানের, আমি যদি রিয়াকশান 1 লিখি, রিয়াকশান 2 লিখি, প্রথম রিয়াকশানের যে রেট কনস্ট্যান্ট K1, দ্বিতীয় রিয়াকশানের রেট কনস্ট্যান্ট K2, তো এই দুই যে রেট কনস্ট্যান্ট এর যে রেশিও, এটাকেই কিন্তু বলা হবে, এটাকেই বলা হবে আমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কিন্তু এখানে এখানে ইম্পর্টেন্ট কী জিনিস, যে এই যে প্রথম যে রেট কনস্ট্যান্ট এটা যে টেম্পারেচারে ছিল, আর দ্বিতীয় যে রেট কনস্ট্যান্ট এটা যে টেম্পারেচারে ছিল, এই দুই টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স কিন্তু 10 ডিগ্রি হতে হবে। ওকে, 10 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স হতে হবে। ওকে, তাহলেই ওই দুই ডিফারেন্স অফ টেম্পারেচারের মধ্যে মেজারমেন্ট নেওয়া যে আমাদের রেট কনস্ট্যান্ট রয়েছে তার রেশিওকেই আমরা কি বলে থাকবো, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। সেটা আমি বলছি। এখানে আমরা ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ রেট কনস্ট্যান্ট অফ আ রিয়াকশন অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার। দুটো ডিফারেন্ট টেম্পারেচারে নেওয়া যে রেট কনস্ট্যান্ট তাদের যে রেশিও, ওকে, সেটাকে কি বলা হবে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। ওকে, আর এইখানে ইউজুয়ালি 10 ডিগ্রি ইনক্রিজ করা হয়, মানে প্রথম যে টেম্পারেচারটা নেওয়া হয় T1, এখান থেকে 10 ডিগ্রি টেম্পারেচার বাড়িয়ে নিয়ে সেকেন্ড টেম্পারেচারটা নেওয়া হয়। ওকে, মানে সহজ কথায় দুই টেম্পারেচারের মাঝে যে ডিফারেন্স ডেল্টাটি সেটা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। ওকে, ডেল্টাটি 10 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। আর তোমরা অনেকেই জানো যে ডিফারেন্স অফ টেম্পারেচার সমস্ত স্কেলে কিন্তু সেম। ওকে, এরপরে আমরা যদি একটা রিয়াকশান নিয়ে নিই, এই রিয়াকশানটা আমি ধরে নিলাম এই রিয়াকশানের রেট কনস্ট্যান্ট K1, এটা আমাদের T1 টেম্পারেচারে রয়েছে। আর দ্বিতীয় রিয়াকশান যেটা, এই সেম রিয়াকশান
এই সেম রিয়াকশানটা আমি আরেকটা টেম্পারেচারে মেজারমেন্ট করছি, সেখানে তার রেট কনস্ট্যান্ট পাওয়া গেল K2, যেটা আমরা নিয়েছি T2 টেম্পারেচারে। ওকে, এখন এই যে দুই টেম্পারেচার, এই দুই টেম্পারেচারের মধ্যবর্তী কিন্তু ডিফারেন্স হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের। ওকে, 10 ডিগ্রি সেলসিয়াসের ডিফারেন্স। এখন এই যে প্রথম টেম্পারেচারের যে রেট কনস্ট্যান্ট, দ্বিতীয় টেম্পারেচারের যে রেট কনস্ট্যান্ট, ওকে, এই দুটোর যে রেশিও, এটাকে আমরা কি বলবো? টেম্পারেচার কোএফিসিয়েন্ট, যেটা আমরা Q10 দ্বারা ডিনোট করে থাকি। ওকে, তো আমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি হয়ে যাবে? Q10 ইকুয়াল টু K2/K1। ওকে, আর এখানে যে টেম্পারেচারের ডিফারেন্স, সেটা হয়ে যাবে আমাদের 10 ডিগ্রি। ওকে, আমি এখানে টেম্পারেচার ডিফারেন্স 10 লেখাটা বেশি ঠিক। ওকে, 10, টেম্পারেচার ডিফারেন্স কি 10, সেটা কেলভিন স্কেলেও টেম্পারেচার ডিফারেন্স 10 থাকবে, সেলসিয়াস স্কেলেও 10 থাকবে, ফারেনহাইট স্কেলেও 10 থাকবে, কারণ ডিফারেন্স অফ টেম্পারেচার ইন অল দ্য টেম্পারেচার স্কেলস আর সেম। প্রত্যেকটা টেম্পারেচার স্কেলে টেম্পারেচারের ডিফারেন্স কিন্তু সর্বদা সেম থাকে। ওকে, আমরা যদি শুধুমাত্র টেম্পারেচারের কথা বলি, তাহলে প্রত্যেকটা স্কেলে টেম্পারেচারের ভ্যালু কিন্তু আলাদা, কিন্তু ডিফারেন্সের কথা বললে কিন্তু টেম্পারেচারের ডিফারেন্সটা কিন্তু প্রত্যেকটা স্কেলে সেম। ওকে, তো আমরা টেম্পারেচার কোফিসিয়েন্টটা সম্বন্ধে জানলাম যে এটা কি, এটা কেবলমাত্র রেট কনস্ট্যান্টের একটা রেশিও, যেটা ডিফারেন্ট টেম্পারেচারে মেজারমেন্ট করা হয়, আর টেম্পারেচারের ডিফারেন্সটা রাখা হয় 10। ওকে, এইবার আমরা আর একটা জিনিস নিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, অ্যাক্টিভেশন এনার্জিটা আমাদের জানতে হবে, যে অ্যাক্টিভেশন এনার্জিও কিন্তু আমাদের রেট অফ রিয়াকশনটাকে ডিটারমাইন করতে, অথবা ডাইরেকশন অফ রিয়াকশনটাকে বুঝতে অনেকটা সাহায্য করে। ওকে, তো অ্যাক্টিভেশন এনার্জি অলসো প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন ডিটারমাইনিং দ্য রেট অ্যান্ড ডাইরেকশন অফ রিয়াকশন। ওকে, ফর বোথ এন্ডোথার্মিক অ্যান্ড এক্সোথার্মিক রিয়াকশনস। দুটোই, এক্সো অ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশন দুটোর ক্ষেত্রে কিন্তু রেট অফ রিয়াকশন অ্যান্ড ডাইরেকশন অফ রিয়াকশন, বা যেটাকে আমরা বলি প্রপাগেশন অফ রিয়াকশন, সেটাকে কিন্তু ডিটারমাইন করতে বা সেটাকে প্রেডিক্ট করতে কিন্তু সাহায্য করে কে? আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি মানে রিয়াকশনটা আমাদের স্পন্টেনিয়াস হবে, ফরওয়ার্ড যাচ্ছে না ব্যাকওয়ার্ড রিয়াকশন আসছে, এই ধরনের তার ডাইরেকশন, তার স্পন্টেনিটি, তার রেট অফ রিয়াকশন, এই সমস্ত বিষয় কিন্তু ডিটারমাইন করতে আমাদের সাহায্য করে থাকে। ওকে, ওকে, এইবার আমরা অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে কথা বলবো। হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি? এইটা হচ্ছে আমাদের কাছে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড ফর এ কেমিক্যাল রিয়াকশন টু অকার। যে কোনো কেমিক্যাল রিয়াকশনটাকে হওয়ার জন্য, বা যে কোনো রিয়াকশন হওয়ার জন্য, মানে কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য যতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি, মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জির প্রয়োজন হয়, ওকে, সেই এনার্জিটাকে কিন্তু বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। যে কোনো রিয়াকশন কিন্তু এমনি থেকেই হয়ে যায় না। আমি ধরে নিলাম A moles of A gives B moles of B। তো এই যে রিয়াকশনটা, এটা কিন্তু এমনি এমনি হয়ে যাবে না, নিজে থেকে হবে না। ওকে, যতক্ষণ না পর্যন্ত এ অ্যাক্টিভেশন এনার্জিটা পাবে। এই যে অ্যাক্টিভেশন এনার্জি, এ কোথা থেকে পায়? সারাউন্ডিং থেকে সেই এনার্জিটাকে সে অ্যাবজর্ব করে। ওকে, তো সারাউন্ডিং সাপ্লাই দ্য অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ার্ড ফর এনি কেমিক্যাল রিয়াকশন টু অকার। তো যে সারাউন্ডিং রয়েছে, সেটা কিন্তু যে অ্যাক্টিভেশন এনার্জিটা প্রয়োজন রয়েছে, সেটাকে সে সাপ্লাই করবে। ওকে, তো মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড ফর এ কেমিক্যাল রিয়াকশন টু অকার, দ্যাট ইজ নোন অ্যাজ আওয়ার অ্যাক্টিভেশন এনার্জি, ডিনোটেড বাই ইএ। ওকে, এই ডিনোশনটা কি হয়ে থাকে? এটাকে ইএ দ্বারা ডিনোট করা হয়। ওকে, এবার এই যে অ্যাক্টিভেশন এনার্জিটা রয়েছে, ইট ইজ দ্য এনার্জি ব্যারিয়ার দ্যাট রিয়াক্ট্যান্ট মাস্ট ওভারকাম টু কনভার্টেড ইন্টু প্রোডাক্ট। যে কোনো রিয়াক্ট্যান্টকে A moles of A gives B moles of B, এইখানে যেটা আমরা নিয়েছি রিয়াকশানে, এটাকে বলা হয় রিয়াক্ট্যান্ট। ওকে, দিস ইজ রিয়াক্ট্যান্ট। আর এইটা কনভার্ট হয়ে আমাদেরকে যেটা দেয়, যে প্রোডাক্টটা দেয়, সেটাকে আমরা প্রোডাক্টই বলে থাকি। ওকে, তো যেটা আমরা রিয়াকশানের জন্য নিই, সেটা হচ্ছে আমাদের রিয়াক্ট্যান্ট, আর যেটা আমরা পাই, সেটা আমরা প্রোডাক্ট বলি। ওকে, তো যে কোনো রিয়াক্ট্যান্টকে প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য কিন্তু একটা ব্যারিয়ার পোটেনশিয়াল, একটা এনার্জি ব্যারিয়ারকে ক্রস করতে হয়, আর সেই যে এনার্জি ব্যারিয়ার, দ্যাট এনার্জি ব্যারিয়ার ইজ নোন অ্যাজ অ্যাক্টিভেশন এনার্জি। আর এই এনার্জি ব্যারিয়ারটাকে কিন্তু তাকে ক্রস করতেই হবে। উইদাউট ক্রসিং দিস এনার্জি ব্যারিয়ার, দ্যাট ক্যান নট বি কনভার্টেড ইন্টু দ্য প্রোডাক্ট। ওকে, এরপরে আমাদের, আমরা জানি যে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক রিয়াকশনকে ফাস্ট করার জন্য, বা রিয়াকশনের যে এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি, সেটাকে বাড়ানোর জন্য কিন্তু আমরা ক্যাটালিস্ট ইউজ করে থাকি, বা রিয়াকশন টাইমটাকে কমানোর জন্য ক্যাটালিস্ট ইউজ করি। তো এই ক্যাটালিস্ট কী করে থাকে? এই যে অ্যাক্টিভেশন এনার্জি বা এনার্জি ব্যারিয়ার, সেটাকে কিন্তু কমিয়ে দেয়। কিভাবে? বাই প্রোভাইডিং অল্টারনেট পাথওয়ে। একটা বিকল্প পাথওয়ে প্রোভাইডিংয়ের মাধ্যমে কিন্তু এই যে ক্যাটালিস্ট, এটা কিন্তু আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটাকে অনেক গুণে কমিয়ে নিয়ে আসে, ফলে আমাদের রেট অফ রিয়াকশন অনেক বেড়ে যায়। ওকে, এইবার
আমরা যদি রিয়াকশনের কথা বলি অন দ্য বেসিস অফ হিট অ্যাবজর্পশন অ্যান্ড হিট রিলিজ। হিট অ্যাবজর্পশন আমরা অনেকেই জানি যে কিছু রিয়াকশন হলে কিন্তু আশেপাশটা ঠান্ডা হয়ে যায়, কিছু রিয়াকশনে গরম হয়ে যায়। তো এই যে রিলিজ অ্যান্ড অ্যাবজর্পশন অফ হিট এর ওপর ডিপেন্ড করে কিন্তু রিয়াকশনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের এক্সোথার্মিক রিয়াকশন আর একটা হচ্ছে আমাদের এন্ডোথার্মিক রিয়াকশন। তো যে এক্সো অ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশন এগুলো কি? এক্সো মানে হচ্ছে এই রিয়াকশনে হিট রিলিজ হবে, মানে এই রিয়াকশনে তাপটা বাইরে বেরিয়ে আসবে, তাপ রিলিজ হবে, হিট রিলিজ হবে। এন্ডোথার্মিকে কি হবে? হিটটা অ্যাবজর্ব হয়ে যাবে। ওকে, যখন হিট অ্যাবজর্পশন হবে তখন আশপাশটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর এখানে হিট রিলিজ হলে আশপাশটা গরম হয়ে যাবে। ওকে, তো দিস ইজ এক্সোথার্মিক রিয়াকশন, দিস রিলিজেস হিট, আর এটাকে কিন্তু ডিনোট করা হয় ডেল্টা এইচ। দিস ইজ রিলিজিং হিট, তো ডেল্টা এইচ লেস দ্যান জিরো মিনস ডেল্টা এইচ নেগেটিভ। ওকে, এইখানে কি হয়? এখানে আমাদের যে প্রোডাক্ট রিয়াক্ট্যান্টের যে এনার্জি, এনার্জি অফ প্রোডাক্ট ইজ লেস দ্যান রিয়াক্ট্যান্ট, মানে আমাদের রিয়াক্ট্যান্টের এনার্জি বেশি থাকে, প্রোডাক্টের এনার্জি কম থাকে। ওকে, এটাকে ডেল্টা এইচ লেস দ্যান জিরো অর ডেল্টা এইচ ইকুয়াল টু নেগেটিভ। ওকে, যেহেতু দিস ইজ লুজিং এনার্জি, হিট ইজ আ ফর্ম অফ এনার্জি, রাইট? তো হিট যদি একটা ফর্ম অফ এনার্জি হয় আর সেটা যদি এনার্জি লস করে, তাহলে ডেল্টা এইচ কি হয়ে যাবে? নেগেটিভ হবে। ওকে, লস অফ এনার্জি, লস অফ হিট। এরপরে এন্ডোথার্মিক, এটা কি অ্যাবসর্বস হিট, এটা কিন্তু হিটটাকে শোষণ করে নেয়, তাপটা শোষণ করে। এরপরে এনার্জি, এনার্জি প্রোডাক্ট, এনার্জি অফ প্রোডাক্ট ইজ মোর দ্যান রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি কিন্তু বেশি থাকে। ওকে, এটা কিন্তু আমরা এখনই গ্রাফিক্যালি বুঝবো, গ্রাফের সাহায্যে আমরা যখন বুঝবো তখন কিন্তু এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যে রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের এনার্জি কীভাবে ভ্যারি করছে, কার বেশি কার কম, কোন ক্ষেত্রে কোনটা হয়, সেটা আমরা কিন্তু ডিটেলসে গ্রাফের ক্ষেত্রে এখন দেখবো। ওকে, সো সেখানে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, সো ডোন্ট বি ওয়ারি অ্যাবাউট দ্যাট। এরপরে এই যে আমাদের ডেল্টা এইচ দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো। ওকে, এখানে ডেল্টা এইচটা বেশি হয় কারণ এটা কিন্তু বাইরে থেকে এনার্জিটাকে অ্যাবজর্ব করে ফেলেছে। ওকে, তাই চেঞ্জ ইজ পজিটিভ, রাইট? চেঞ্জ ইজ পজিটিভ। ওকে, এবার আমরা গ্রাফিক্যালি এন্ডোথার্মিক অ্যান্ড এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডিফারেন্টলি যে অ্যাক্টিভেশন এনার্জিটা রয়েছে সেটা কীভাবে ভ্যারি করে সেটা আমরা এবার দেখব। এইখানে আমাদের এক্সোথার্মিক রিয়াকশনটা আমরা প্রথমে নিয়ে নেব, যেটা আমাদের ডেল্টা এইচ লেস দ্যান জিরো অর নেগেটিভ। এই ক্ষেত্রে আমাদের এনার্জি ভার্সেস প্রপাগেশন অফ রিয়াকশন অর প্রগ্রেস অফ রিয়াকশনের একটা গ্রাফ প্লট করব। তো এইখানে আমাদের গ্রাফটা এরকম হয়। ওকে, এইখানে কি থাকে যে রিয়াক্ট্যান্টের যে এনার্জিটা এটা কিন্তু বেশি থাকে, রিয়াক্ট্যান্টের এনার্জিটা বেশি থাকে, আর এটাকে একটা এনার্জি কিন্তু বাইরে থেকে নিতে হয় যেটাকে অ্যাক্টিভেশন এনার্জি বলে। আর এই এনার্জিটা অ্যাক্টিভেশন এনার্জি নেয়ার পরে এ একটা অ্যাক্টিভেশন কমপ্লেক্স তৈরি করে, তারপরে এ কিন্তু আবার পুনরায় এনার্জি লুজ করে প্রোডাক্ট তৈরি করে। আর এই যে প্রোডাক্ট এর যে এনার্জি এটা কিন্তু রিয়াক্ট্যান্টের থেকে অনেক কম। ওকে, এই ধরনের রিয়াকশন যেখানে রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি কম, আমাদের এই যে ওয়াই অ্যাক্সিস এটা কিন্তু এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রিয়াক্ট্যান্ট রয়েছে আর এখানে প্রোডাক্ট রয়েছে, তো রিয়াক্ট্যান্টের এনার্জি কিন্তু প্রোডাক্টের থেকে অনেক বেশি। ওকে, নেক্সট আমরা যদি এন্ডোথার্মিকের কথা বলি, তাহলে এন্ডোথার্মিকের ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের যে এনার্জি এটা কিন্তু অনেক কম, আর প্রোডাক্টের এনার্জি কিন্তু বেশি থাকে। এখানে আমরা যদি দেখি রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে এনার্জি যে ডিফারেন্স এটা কিন্তু রয়েছে। ওকে, রিয়াক্ট্যান্টের কম, প্রোডাক্টের বেশি, তো এটা আমাদের এন্ডোথার্মিকের কেস। ওকে, তো এইটা আমরা এবার দেখব যে এইখানে আমাদের এই যে রিয়াক্ট্যান্ট, এ প্রথমে একটা এনার্জি গেইন করবে, মানে একটা এনার্জি অ্যাবজর্ব করবে, তারপরে আবার সে পুনরায় প্রোডাক্ট তৈরি করবে। ওকে, মানে সে এনার্জিটাকে আবার লুজ করে ফেলবে। ওকে, যতটা সে গেইন করলো ততটা লুজ করবে, এবার এর থেকে বেশি যদি লুজ করে ফেলে তাহলে এটা হয়ে যাবে এক্সোথার্মিক। ওকে, তো এইখানে যতটা এনার্জি সে রিয়াক্ট্যান্ট থেকে এই এনার্জি ব্যারিয়ারটাকে ক্রস করার জন্য যতটা এনার্জি সে বাইরে থেকে অ্যাবজর্ব করে, এই এনার্জিটাকে বলা হয় কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি। দিস ইজ ইএ। ওকে, দিস ইজ ইএ ফর এক্সোথার্মিক রিয়াকশন। ওকে, এরপরে যতটা এনার্জি সে গেইন করেছিল সে কটা সে আবার লুজ করে ফেলে, তারপরে আবার যে অতিরিক্ত এনার্জি যেটা লুজ করে সেটাকে কিন্তু কি বলা হয় আমাদের
ডেল্টা এইচ, ওকে, দিস ইজ লেস দ্যান 0, মানে এতটা এনার্জি সে কী করছে, হারিয়ে ফেলছে। এখান এই অবধি কী হচ্ছে, যে এই অবধি যতটা এনার্জি সে অ্যাবজর্ব করছে ততটা সে লুজ করছে, মানে এখানে কিন্তু নেট লস অফ এনার্জি ইজ 0, ওকে, নেট এই অবধি 0, কিন্তু রিয়্যাক্ট্যান্ট এইখানে কিন্তু অবস্থান করছিল, এরপরে আরও বেশি এনার্জি, যে অতিরিক্ত যে এনার্জিটুকু সে লুজ করছে বা লস করছে, সেটা কিন্তু তার যে এনার্জি সেটাকে কমিয়ে দিচ্ছে, ওকে। এখানে কিন্তু নেটটা 0 হবে না, ওকে। তো এই যে অতিরিক্ত এনার্জি যেটুকু সে লুজ করে, এইটা কিন্তু বাইরে বেরিয়ে আসে তাপ হিসেবে। তো দিস ইজ রিলিজ অফ এনার্জি, ওকে। তো এইখানে কি হচ্ছে, এনার্জি রিলিজড, এনার্জি রিলিজড, ওকে। আর এই জন্য এটাকে কি বলা হয়, এক্সোথার্মিক রিয়াকশন। এখানে এই যে অতিরিক্ত এনার্জিটা লুজ হচ্ছে, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে রিয়াক্ট্যান্ট প্রথমে এখানে ছিল, তারপরে প্রোডাক্টটা আরও নিচে নেমে আসলো। তো এই যে এইটুকু এনার্জি লুজ হলো, এই এনার্জিটাই বাইরে বেরিয়ে আসে ইন অ্যাজ এ ফর্ম অফ হিট এনার্জি, ওকে। এরপরে আমরা যদি এন্ডোথার্মিকের ক্ষেত্রে দেখি, যে এন্ডোথার্মিক রিয়্যাক্ট্যান্ট এখানে অবস্থান করে, প্রোডাক্টটা এখানে অবস্থান করে। তো এইখানে রিয়্যাক্ট্যান্ট প্রথমে এনার্জিটাকে অ্যাবজর্ব করবে, এতটা এনার্জি অ্যাবজর্ব করে সে এনার্জি ব্যারিয়ারটাকে ক্রস করবে। আর এই যে এনার্জি ব্যারিয়ার, যতটা এনার্জি সে এনার্জি ব্যারিয়ারটাকে ক্রস করার জন্য অ্যাবজর্ব করলো, এই এনার্জিটাকে কি বলা হবে, অ্যাক্টিভেশন এনার্জি। আর যতটুকু এনার্জি সে অতিরিক্ত নিজের মধ্যে রেখে নিল, ওকে, যতটুকু সে নিজের মধ্যে রাখলো, সেই এনার্জিটাকে কি বলা হবে, দিস ইজ ডেল্টা এইচ, দিস ইজ ডেল্টা এইচ, ওকে। দিস ইজ গ্রেটার দ্যান 0 অর পজিটিভ। এটা পজিটিভ কেন, মানে এখানে নেট গেইন অফ এনার্জি হলো, নট নেট লস অফ এনার্জি, ওকে। এখানে কি হলো, যে এই যে এতটা অ্যাক্টিভেশন এনার্জি সে যে বাইরে থেকে অ্যাবজর্ব করলো, সেইখান থেকে কিন্তু সে এতটা আবার লস করে ফেললো, এইটা যেটা অ্যাবজর্ব হয়েছিল এটা লস হয়ে গেল। তো এই অবধি কিন্তু নেট গেইন অর নেট লস 0, কিন্তু এরপরে যদি আমরা দেখি, প্রথমে এখানে ছিল, পরবর্তীতে এখানে আসলো, তো এইটা কিন্তু নেট গেইন হয়ে গেল, নেট গেইন। তো আমরা যদি ওভারঅল বলি, তাহলে ওভারঅল অ্যাবজর্পশন অফ এনার্জি হয়ে গেল এখানে, ওকে। তো দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ এন্ডোথার্মিক, ওকে। এখানে অ্যাবজর্পশন অফ এনার্জি হয়। এখানে আমরা কি বলবো, ডেল্টা এইচ পজিটিভ মিনস দিস ইজ অ্যাবজর্পশন অফ এনার্জি, অ্যাবজর্ব এনার্জি আর অ্যাবজর্ব হিট, ওকে। তো এটা আমরা দেখলাম অ্যাক্টিভেশন এনার্জি অ্যান্ড হিট অ্যাবজর্পশন, হিট রিলিজ, এই ব্যাপারটা। তো এনার্জি অ্যান্ড প্রগ্রেস অফ রিয়াকশানে যদি আমরা গ্রাফ প্লট করি, তাহলে আমরা এন্ডো অ্যান্ড এক্সোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিন্তু ভেরিয়েশন আমরা দেখতে পাবো। এইবার আমরা ডাইরেকশন অফ রিয়াকশনটা একবার দেখে নেব, যে আমাদের কাছে যদি একটা রিয়াকশন থাকে এ ফর্মস বি, তো এই যে ডাইরেকশনটা, আমরা যদি একটা রিভার্সিবল রিয়াকশন নিয়ে নিই, ওকে। তো এই যে ডাইরেকশনটা, এটা হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশন, আর এই যে ডাইরেকশন, এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ডাইরেকশন, ওকে। তো রিয়্যাক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট তৈরি হয়, রিয়্যাক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট তৈরি হয়, এই ডাইরেকশনটাকে বলা হয়, রিয়্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট ডাইরেকশন ইজ নোন অ্যাজ ফরওয়ার্ড ডাইরেকশন। আর এই দিক থেকে যখন এই দিকে, মানে প্রোডাক্ট থেকে রিয়্যাক্ট্যান্টের দিকে আমরা যখন আসবো, তখন এই ডাইরেকশনটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ডাইরেকশন। এখন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডাইরেকশনের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা কীভাবে ভ্যারি করে, সেই বিষয়টা আমরা একবার দেখে নেব। এখানে আমরা যদি রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্টের ক্ষেত্রে যাই, ফ্রম রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট, দিস ইজ ফরওয়ার্ড ডাইরেকশন। ফরওয়ার্ড ডাইরেকশনের ক্ষেত্রে আমাদের কাছে অ্যাক্টিভেশন এনার্জি, এইটা অ্যাক্টিভেশন এনার্জি রয়েছে ইএ, অ্যান্ড দিস ইজ ডেল্টা এইচ, দ্যাট ইজ নেগেটিভ, ওকে। তো প্রথম ক্ষেত্রে আমাদের ডাইরেকশন ছিল রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে এইভাবে, ওকে, দিস ইজ ফরওয়ার্ড ডাইরেকশন। এখন আমরা যদি ব্যাকওয়ার্ড ডাইরেকশনের কথা বলি, মানে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট এই দিকে আসা, ওকে, ব্যাকওয়ার্ড। এখানে ডাইরেকশনটা কি থাকবে, প্রোডাক্ট থেকে আমরা কোথায় আসবো, রিঅ্যাক্ট্যান্টের দিকে, ওকে। তো এই ডাইরেকশনে যখন আসবো, যখন এই ডাইরেকশনে রিয়াকশনটা প্রসিড করবে, তখন কিন্তু এইটা হয়ে যাবে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি, ওকে। দিস ইজ অ্যাক্টিভেশন এনার্জি ইন দিস কেস, অ্যাক্টিভেশন এনার্জি। এইটা আমাদের যে অ্যাক্টিভেশন এনার্জি রয়েছে, দিস ইজ ফর ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড দিস অ্যাক্টিভেশন এনার্জি ফর ব্যাকওয়ার্ড রিয়াকশন, ওকে। আর এই যে অংশটুকু থাকবে, এই যে অংশটুকু থাকবে, এইটা আমাদের কি হয়ে যাবে, দিস ইজ আওয়ার
ডেল্টা এইচ, এটা ডেল্টা এইচ কী হয়ে যাবে? পজিটিভ। তো আমরা এখানে একটা কিন্তু একদম ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি যে রিয়াকশানটা ফরওয়ার্ড ডাইরেকশানে এক্সোথার্মিক ছিল, সেই রিয়াকশানটাই কিন্তু ব্যাকওয়ার্ড ডাইরেকশানে এন্ডোথার্মিক হয়ে গেল। দেখো ডেল্টা এইচ এখানে পজিটিভ, রাইট? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্যাপটা, যেটা আমাদের অ্যাক্টিভেশন এনার্জি ইন ফরওয়ার্ড ডাইরেকশন, অ্যাক্টিভেশন এনার্জি ইন ব্যাকওয়ার্ড ডাইরেকশন, এই গ্যাপটা কিন্তু অনেক বেশি। মানে অ্যাক্টিভেশন এনার্জি ইন ব্যাকওয়ার্ড ডাইরেকশন কিন্তু ফরওয়ার্ড ডাইরেকশনের থেকে অনেক বেশি ইন কেস অফ এক্সোথার্মিক রিয়াকশন। তো এখানে আমরা কি লিখতে পারবো? এখানে যে অ্যাক্টিভেশন এনার্জি ইএ অফ ব্যাকওয়ার্ড ডাইরেকশন দ্যাট ইজ গ্রেটার দ্যান ইএ অফ ফরওয়ার্ড ডাইরেকশন। ওকে, তো আমরা এটা লিখতে পারি এখানে। আমরা এটা গ্রাফিক্যালিও দেখলাম যে আমরা যদি এর প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টে আসি, তাহলে রিঅ্যাকশনটাকে আবার উল্টো চালাতে হবে। তো এইখান থেকে আবার অ্যাক্টিভেশন এনার্জিতে এতটা তাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে আবার সে লুজ করে এই পজিশনে আসবে। ওকে, তো এতটা এনার্জি সে এক্সট্রা নিজের মধ্যে রেখে নেবে। ওকে, দ্যাট ইজ ডেল্টা পজিটিভ, দিস ইজ এন্ডোথার্মিক রিয়াকশন। আর এই ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু অনেকটা বেড়ে গেল। ওকে, তো এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড ডাইরেকশনে যে অ্যাক্টিভেশন এনার্জি, সেটা কিন্তু ব্যাকওয়ার্ড ডাইরেকশনের অ্যাক্টিভেশন এনার্জি থেকে অনেকটা কম। এরপরে একই রকমভাবে যদি আমরা এন্ডোথার্মিকের কথা বলি, তাহলে এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে আমরা যখন ফরওয়ার্ড ডাইরেকশনে যাব, দিস ইজ ফরওয়ার্ড ডাইরেকশনে আমরা যখন যাব, তখন এখানে ডাইরেকশনটা কি এই দিক থেকে এই দিকে, মানে রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট আমরা যাচ্ছি। তো এই যে এইটুকুটা আমরা পুরোটা পাচ্ছি কি অ্যাক্টিভেশন এনার্জি। দিস ইজ আওয়ার এন্টায়ার অ্যাক্টিভেশন এনার্জি, দিস ইজ অ্যাক্টিভেশন এনার্জি ইন ফরওয়ার্ড ডাইরেকশন। ওকে, আর এইটা আমাদের ডেল্টা এইচ, দিস ইজ ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা এইচ হেয়ার পজিটিভ। ওকে, মানে এই প্রসেসটা আমাদের কাছে এন্ডোথার্মিক। ওকে, এইবার এই সেম রিয়াকশন যদি আমরা উল্টো ডাইরেকশনে চালাই, মানে প্রোডাক্ট থেকে আমরা যদি রিয়াক্ট্যান্টে আসি, মানে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে আমরা যদি আসি, ইন ব্যাকওয়ার্ড ডাইরেকশন, এই ক্ষেত্রে কি হবে যে এই ক্ষেত্রে আমাদের ডাইরেকশনটা কি হবে? প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টের দিকে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটা এতটুকু হবে, মানে প্রোডাক্ট থেকে আমাদের পিকে আসতে হবে, মানে দিস ইজ আওয়ার অ্যাক্টিভেশন এনার্জি ইএ, দিস ইজ ইন ব্যাকওয়ার্ড ডাইরেকশন। আর এইটুকু আমাদের কি হচ্ছে? এইটুকু হচ্ছে আমাদের ডেল্টা এইচ, অ্যান্ড এইটা আমাদের প্রোডাক্ট থেকে অনেকটা কম, তাই এটা হয়ে যাবে নেগেটিভ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি সেম রিয়াকশন যেটা ফরওয়ার্ড ডাইরেকশনে আমাদের এন্ডোথার্মিক ছিল, সেই রিয়াকশনটায় ব্যাকওয়ার্ড ডাইরেকশনে আসতে গিয়ে কি হয়ে গেল? এক্সোথার্মিক। ওকে, তো রিয়াকশনের ডাইরেকশনের হিসেবে কিন্তু রিয়াকশনের প্রকৃতি বা রিয়াকশনের টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এন্ডোথার্মিক রিয়াকশন যেটা ফরওয়ার্ড ডাইরেকশনে ছিল, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে সেটা এক্সোথার্মিক হয়ে গেল। ওকে, আমার এখানে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এখানে আমরা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যেটা আমরা অ্যাক্টিভেশন এনার্জি দেখতে পাচ্ছি, আর যেটা ফরওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্টিভেশন এনার্জি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। ফরওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্টিভেশন এনার্জিটা অনেকটা বেশি, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে 1 মিনিট, ফরওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্টিভেশন এনার্জি এইটা, আর ব্যাকওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্টিভেশন এনার্জি এর থেকে কম। তাই আমরা দেখতে পাচ্ছি এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে activation energy in forward direction that is greater than activation energy in backward direction. Okay, now we are completely ready to handle the question number 2. এবার আমরা কোশ্চেন নাম্বার 2টা করার জন্য একদম প্রস্তুত। ওকে, তোমরা অনায়াসে এখন এই প্রশ্নটা করতে পারবে। ওকে, এখানে কি বলা হচ্ছিল, এগুলো আমি পরিষ্কার করে নিই। ওকে, প্রথম যে স্টেটমেন্টটা আমাদের কাছে দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে টেম্পারেচার কোফিশিয়েন্ট of a reaction is ratio of rate constant, yes, at, কিন্তু এখানে টেম্পারেচার দিয়ে দিয়েছে। টেম্পারেচারটা কি? T1, T1 is 35 ডিগ্রি সেলসিয়াস, T2 হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। এইখানে আমাদের ডেল্টা টি কত আসছে? ডেল্টা টি ইজ আওয়ার 10 ডিগ্রি। ওকে, আমরা শুধু এখানে ম্যাগনিটিউডটা নেব, দুটোর মধ্যে ডিফারেন্স কত? 10, দুটোর মধ্যে ডিফারেন্স কত? 10। তো আমাদের টেম্পারেচার ডিফারেন্স 10, আর এখানে বলা হচ্ছে রেট কনস্ট্যান্ট, তার রেশিও। ওকে, এটাই তো ছিল আমাদের টেম্পারেচার কোফিশিয়েন্ট। ইয়েস, তো দিস ইজ ট্রু। এরপরে টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রিয়াকশন ইজ এ রেশিও অফ রেট কনস্ট্যান্ট অ্যাট, একই জিনিস বলা হচ্ছে এখানে, স্কেলটা চেঞ্জ করে দিয়েছে, এখানে স্কেল বলছে কেলভিনে,
308 কেলভিন আর 298 কেলভিন। একই রকমভাবে আমরা যদি এই ক্ষেত্রেও ডেল্টা টিটা দেখি, তাহলে এখানেও ডেল্টা টি আমরা কী পাবো? 10। তো 10 কেলভিনের এখানে কি ডিফারেন্স? তো টেম্পারেচার ডিফারেন্স কত? 10। তো আমরা যে কোনো স্কেল যদি চেঞ্জ করি, টেম্পারেচার ডিফারেন্স সেম থাকবে। ওকে, তো এই ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্স আমরা কত পাচ্ছি? 10 পাচ্ছি। তো টেম্পারেচার ডিফারেন্স দিস ইজ 10। আর দিস ইজ রেশিও অফ রেট কনস্ট্যান্ট, তো দিস ইজ অলসো ট্রু। দিস ইজ আওয়ার টেম্পারেচার কোফিসিয়েন্ট, এটাই তো ছিল। এরপর বলা হচ্ছে ইন অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন। ওকে, এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে the activation energy of backward reaction is more than the activation energy of forward direction. ফরওয়ার্ড ডাইরেকশনের থেকে ব্যাকওয়ার্ড ডাইরেকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা কি বেশি ছিল? না, এটা উল্টো লেখা হয়েছে আমাদের। ফর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড ডাইরেকশন ইজ গ্রেটার, নট লেস, গ্রেটার দ্যান অ্যাক্টিভেশন এনার্জি অফ ব্যাকওয়ার্ড ডাইরেকশন। এটাই তো আমরা দেখলাম একটু আগে। ওকে, তো in endothermic reaction the activation energy of backward direction is more. No, backward direction activation energy টা কম from the forward direction. ওকে, একটু আগে আমি দেখলাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি দেখলাম আমরা? ফরওয়ার্ড ডাইরেকশনের যে অ্যাক্টিভেশন এনার্জি সেটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনের থেকে বেশি, ব্যাকওয়ার্ড ডাইরেকশন অ্যাক্টিভেশন এনার্জিটা কম। ওখানে স্টেটমেন্টে কি দেওয়া ছিল? উল্টো স্টেটমেন্ট দেওয়া ছিল। ওকে, এখানে স্টেটমেন্টে কি দেওয়া রয়েছে? উল্টো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। দিস ইজ ইনকারেক্ট। ওকে, এরপর বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট ইজ অফ মোস্ট অফ দ্য রিয়াকশনস লাইজ বিটুইন 2 অ্যান্ড 3। ইয়েস, এটা কিন্তু আমাদের ট্রু স্টেটমেন্ট। ওকে, এটা মনে রাখবে, এটা আমাদের সঠিক স্টেটমেন্ট। 2 থেকে 3-এর মধ্যে সেটা কিন্তু ভ্যারি করে, মানে 10 ডিগ্রি, প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু রেট অফ টেম্পারেচার, মানে রেট অফ যে রিয়াকশন সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, প্রায় দ্বিগুণ হয়ে যায়। ওকে, তো এটা আমাদের ট্রু স্টেটমেন্ট হয়ে যাবে। তো আমাদের রং স্টেটমেন্ট যেটা হয়ে যাবে সেটা কিন্তু আমাদের এইটা। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। আমাদের রংটাই জানতে চেয়েছিল, ইনকারেক্ট স্টেটমেন্ট। ওকে, এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে ইয়েলো কালার অফ ক্রোমেট, ওকে, মানে যে ক্রোমেট আয়ন সেটা চেঞ্জেস টু অরেঞ্জ রেড অন অ্যাসিডিফিকেশন। যখন সেটা অ্যাসিডিফিকেশন করা হচ্ছে, মানে অ্যাসিডের সাথে রিয়াকশন, তখন সেই ক্ষেত্রে কিন্তু ক্রোমেটের রংটা হলুদ থেকে কিন্তু কমলা লাল রঙের হয়ে যায় ডিউ টু দ্য ফর্মেশন অফ, এটা কার ফর্মেশনের জন্য হয়ে থাকে? দিস ইজ ক্রোমেট থেকে ডাইক্রোমেট হয়। ওকে, এইটা ফর্মেশন হয়। ওকে, এখানে রিয়াকশানটা কী থাকে? এইখানে রিয়াকশান কিন্তু এই যে ক্রোমেট, এটা কিন্তু অ্যাসিডিফিকেশনের সময় প্রোটনের সাথে রিয়াকশান করবে। অন প্রোটনেশন কী হবে? এখানে ডাইক্রোমেট তৈরি হবে আর ওয়াটার তৈরি হবে। এই যে ক্রোমেট, এটার রং কিন্তু ইয়েলো বর্ণের হয়, আর ডাইক্রোমেটের রংটা অরেঞ্জ রেড বর্ণের হয়। ওকে, তো আমাদের এখানে আনসারটা কোনটা হবে? ডাইক্রোমেট। ওকে, এরপর আমাদের বলা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটা কিভাবে প্রস্তুত করা হয়? এর প্রিপারেশন মেথডটা জানা হয়েছে। ওকে, এটা জেনারেলি কিন্তু আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে তৈরি করা হয়। ওকে, এখান থেকে তৈরি করা হয় ফিউজিং KOH উইথ MnO2। বাকি আমাদের কী দেওয়া রয়েছে? পাসিং Cl2 থ্রু পটাশিয়াম ম্যাঙ্গানেট সলিউশন। হ্যাঁ, এটা থেকেও করা হয়। বাকি দুটো ভুল হবে। ফিউজিং KOH। ওকে, আমি এটা এক্সপ্লেন করে দিই। তার আগে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেটা আমাদের রয়েছে, এটা কিন্তু আমাদের একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ওকে, potassium permanganate, this is strong oxidizing agent. ওকে, এবার এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে পটাশিয়াম ম্যাঙ্গানেটকে যখন আমরা Cl2 পাস করি পটাশিয়াম ম্যাঙ্গানেট সলিউশনের উপর দিয়ে, তখন কি হয়? when Cl2 gas is passed through the potassium manganate solution K2MnO4, then it gets oxidized into potassium permanganate. ওকে, রিয়াকশনটা কীরকম হয়ে থাকে? এখানে এরকম রিয়াকশন হয়ে থাকে। দিস ইজ পটাশিয়াম ম্যাঙ্গানেট। এটা যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন দিস উইথ দিস। ওকে, এর সাথে যখন আমরা ক্লোরিন গ্যাসটাকে পাস করব, তখন এটা অক্সিডাইজ হয়ে কী হয়ে যায়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর কি তৈরি হয়? KCl তৈরি হয়। ওকে, তো এটা একটা প্রিপারেশন মেথড বলা যায়। কিন্তু এছাড়াও আমাদের কাছে একটা কমন প্রিপারেশন মেথড রয়েছে, যেটা হচ্ছে আমাদের এই মেথডটা। এখানে আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে করা হয়। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে এটাকে ফিউজ করানো হয় KOH এর সাথে। ওকে, ইন প্রেজেন্স অফ O2, অক্সিজেনের উপস্থিতিতে, অ্যান্ড অক্সিডাইজিং এজেন্ট KNO3। ওকে, তখন এটা কি হয়ে যায়? অক্সিডাইজ হয়ে এটা ডার্ক গ্রিন কালারের পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি করে। ওকে, এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +6,
এইখান থেকে কি হয় যে ইলেকট্রোলাইটিক অক্সিডেশন করানো হয়, ইলেকট্রোলাইটিক অক্সিডেশন। আর ইলেকট্রোলাইটিক অক্সিডেশনের ফলে এখানে কি হয়, ডার্ক পার্পল বা অথবা মোস্টলি ব্ল্যাক কালারের কি তৈরি হয়, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ওকে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এখানে অক্সিডেশন হচ্ছে কিভাবে বুঝবো, এখানে ম্যাঙ্গানিজের যে অক্সিডেশন স্টেট দিস ইজ +6, এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট ইজ +7। অক্সিডেশন স্টেট যখন বাড়ে তখন কিন্তু অক্সিডেশন হয়, তো আমরা দেখতে পাচ্ছি অক্সিডেশন স্টেট কিন্তু বেড়ে যাচ্ছে, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিডেশন হচ্ছে। তো দিস ইজ ইলেকট্রোলাইটিক অক্সিডেশন। তো আমাদের যে প্রসেস সেটা হচ্ছে যে MnO2 কে KOH দ্বারা ট্রিটমেন্ট করে কিন্তু কি করা হয়, জেনারেলি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা তৈরি করা হয়। তো আমাদের যে কমন প্রিপারেশন মেথড সেটা হচ্ছে কিন্তু আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে KOH দ্বারা ট্রিট করা। তো আমাদের ফিউজিং KOH উইথ MnO2, এটা আমাদের আনসার হয়ে যাবে। ওকে, এটাও কিন্তু আমাদের ঠিক হয়, এটাও কিন্তু আমাদের ঠিক, কিন্তু এই প্রসেসটা কিন্তু আমাদের প্রেফার করা হয়। ওকে, তো মোস্ট প্রেফারেবল আনসার ইজ দিস ওয়ান। ওকে, এই প্রশ্নটা কিন্তু অনেক ক্যালকুলেটিভ একটা প্রশ্ন, তাই সামনের 10 থেকে 15 মিনিট কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে বুঝবে। ওকে, এখানে বলা হচ্ছে ফর দ্য রিয়াকশন N2O4 থেকে এখানে 2NO2 তৈরি হচ্ছে, দ্য রিলেশন কানেক্টিং দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন উইথ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি। মানে আমাদের এখানে আলফা অ্যান্ড কেপির মধ্যে একটা রিলেশন চেয়েছে। ওকে, আলফা অ্যান্ড কেপির মধ্যে রিলেশন বলো, কোন রিয়াকশনের জন্য N2O4 গ্যাসিয়াস 2NO2, এই রিয়াকশনের জন্য আমাকে আলফা অ্যান্ড কেপির মধ্যে একটা রিলেশন আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তার আগে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, এর ক্যালকুলেশনটা কিভাবে হয়। ওকে, এটা আমাদের এই যে এখানে রয়েছে, এখানে আমাদের ইউজ হবে কিন্তু আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আর সেখানে আসে আমাদের কেপি অ্যান্ড কেসি। ওকে, কেপি অ্যান্ড কেসি মানে কি, এটা আমাদের হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন অ্যান্ড দিস ইজ ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার। ওকে, পার্শিয়াল প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশনের টার্মসে কিন্তু আমাদের দুটো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাওয়া যায়। কেসি ইজ ইন টার্মস অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট, অ্যান্ড কেপি ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার অফ রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। ওকে, এগুলো কিভাবে ফাইন্ড আউট করা হয় সেগুলো আমরা শিখব, আর উইথ দ্য হেল্প অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন এটা কিভাবে করা হয়, তার সাথে তার রিলেশন কিভাবে হয় সেটাও আমরা দেখব। তো একটু মনোযোগ সহকারে বুঝবে। প্রথমে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা জেনে নেব, কারণ আলফা অথবা ডিগ্রি অফ ডিসোসিয়েশন না জানলে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতেই পারবো না। ওকে, তাই এটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো হোয়াট ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এইটা কি, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট ডিসোসিয়েট ফ্রম 1 মোল অফ রিঅ্যাক্ট্যান্ট অ্যাট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম অবধি পৌঁছানো পর্যন্ত 1 মোল রিঅ্যাক্ট্যান্ট থেকে যত মোল রিঅ্যাক্ট্যান্ট 1 মোল রিঅ্যাক্ট্যান্ট থেকে যত মোল রিঅ্যাক্ট্যান্ট ডিসোসিয়েট হয় বা ভেঙে যায়, 1 মোল রিঅ্যাক্ট্যান্ট থেকে যত মোল রিঅ্যাক্ট্যান্ট ভেঙে যায়, ওকে, সেটাকে কি বলা হয় আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, এটা কার ক্ষেত্রে হয়, দিস ইজ অনলি ফর রিভার্সিবল রিয়াকশন, এটা রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রেই হয়। ওকে, আর আমরা জানি যে রিভার্সিবল রিয়াকশন কিন্তু কমপ্লিট হয় না, এটা কমপ্লিশনের জন্য অনেক টাইম লাগে। ওকে, এই জন্য এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন টার্মটা ইউজ হয়। এখানে এই ব্যাপারটা কি, যে 1 মোল রিঅ্যাক্ট্যান্ট থেকে ইকুইলিব্রিয়াম পর্যন্ত যেতে যত মোল রিঅ্যাক্ট্যান্ট ভেঙে যায় সেটাকেই বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, এটা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা কীভাবে, এটা অ্যালফা দ্বারা ডিনোট করা হয়, ম্যাথমেটিক্যালি আমরা কীভাবে এক্সপ্রেস করবো, অ্যালফা ইজ নাম্বার অফ ডিসোসিয়েটেড মোল বাই নাম্বার অফ ইনিশিয়াল মোল। নাম্বার অফ ডিসোসিয়েটেড মোল মানে যত মোল ভেঙে গেছে, বাই নাম্বার অফ ইনিশিয়াল মোল যত মোল ইনিশিয়ালি ছিল। ওকে, প্রথমে যত মোল ছিল, আর এটা কখন থাকে, এটা অ্যাট ইকুইলিব্রিয়াম অনলি, এটা ইকুইলিব্রিয়ামে এটাকে ডিটারমাইন করা হয়। ওকে, এইবার আমরা যদি অ্যালফার ভ্যালু নিয়ে কথা বলি, তাহলে আমরা জানি 1 মোল নিয়ে কথা বলা হচ্ছে, 1 মোলের মধ্যে যত মোল ভেঙে যাবে ইকুইলিব্রিয়ামে, 1 মোলের মধ্যে যত মোল ইকুইলিব্রিয়ামে ভেঙে যাবে সেটাকে আমরা বলবো ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তো 1 মোল নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, তো ম্যাক্সিমাম কতটা ভাঙতে পারবে, 1 মোল ভাঙতে পারবে, তাই এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা 1, আর যদি একটুও না ভাঙে তাহলে সেটা 0 হবে। তো এর যে ভ্যালুটা সেটা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে ভ্যারি করে। ওকে, তো দিস ক্যান বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আর লেস দ্যান অর ইকুয়াল টু 1। ম্যাক্সিমাম ভ্যালু 1-এর থেকে বেশি কিন্তু হতে পারবে না, কারণ 1 মোল নিয়ে কথা হয়। ওকে, তো যখন ম্যাক্সিমাম ভ্যালু যদি কথা বলি দেন দ্যাট ইজ 1, এটা কখন হয়,
এক হয়ে গেলে কি হয়ে গেল, 1 মোল রিঅ্যাক্ট্যান্ট ভেঙে নিয়ে প্রোডাক্ট তৈরি করে। ওকে, তো সম্পূর্ণ যদি ভেঙে যায় তাহলে দিস ইজ কমপ্লিট ডিসোসিয়েশন। 1 মোলের মধ্যে কত মোল ভেঙে যায় সেটাকে আমরা আলফা বলে থাকি। আর আলফা যদি 1 হয় মানে ওয়ান মোলের মধ্যে 1 মোল ভেঙে গেছে, 1 মোলের মধ্যে 1 মোল পুরোটাই ভেঙে গেছে। তো এটাকে বলবো আমরা কমপ্লিট ডিসোসিয়েশন। মানে রিঅ্যাক্ট্যান্ট আর মোটেই বেঁচে নেই, মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, মানে দিস ইজ আ কমপ্লিট রিয়াকশন। ওকে, দিস ইজ আ কমপ্লিট রিয়াকশন। আর রিয়াকশন যখন কমপ্লিট হয় তখন সেটা ইররিভার্সিবল রিয়াকশন হয়। আর ইররিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু ইকুইলিব্রিয়াম অ্যাটেন হয় না। তো এইটা কার ক্ষেত্রে হয়, দিস ইজ ফর ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু আলফা ইকুয়াল টু 1 হয়, আলফা ইকুয়াল টু 1 হয়, ডিগ্রি অফ ডিসোসিয়েশন 1 হয়, কারণ ইলেকট্রোলাইট সম্পূর্ণ ভেঙে যায় অ্যান্ড দ্যাট ইজ আ ইরিভার্সিবল রিয়াকশন। আর কিন্তু রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে আলফা সবসময় কিন্তু লেস দ্যান 1 হয়। ওকে, এবার আমরা একটা রিয়াকশন নিয়ে নেব। এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি দেখব, যে আমরা কিভাবে এর মোলটা আমরা কিভাবে লিখতে পারবো। তোমরা অনেকে জানো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তোমাদের অনেকে জানা আছে যে কোনো রিয়াকশনের মধ্যে রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্টের আগে যে সংখ্যাটা থাকে সেটাকে কি বলা হয়, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এখানে কিছুই নেই মানে আমরা 1 ধরে নিতে পারি। ওকে, এই যে 1 এটাকে আমরা কি বলবো, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ওকে, প্রথমে এর যদি ইনিশিয়াল মোল এখানে দেওয়া নেই, আমরা ইনিশিয়াল মোল এখানে ধরে নেব 1। ওকে, অ্যাট টি ইকুয়াল টু 0 এখানে ইনিশিয়াল মোল যদি 1 হয়, তো টি ইকুয়াল টু 0 যখন রিয়াকশন শুরু হচ্ছে তখন শুধুমাত্র প্রোডাক্ট রয়েছে, শুধুমাত্র রিয়াক্ট্যান্ট রয়েছে, প্রোডাক্ট কিন্তু নেই। তো প্রোডাক্ট এখানে কি হয়ে যাবে, 0। ওকে, প্রোডাক্ট ইজ 0। কিন্তু টি ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে আমরা যদি মোলসের কথা বলি, আমরা কি নিয়ে কথা বলছি, মোলস। ওকে, মোলস। টি ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে আমরা যদি মোলের কথা বলি, তাহলে এখানে যত মোল ভেঙে যাবে, ওকে, 1 মোলের মধ্য থেকে যতটা ভেঙে যাবে সেটাকে কি বলা হবে, আলফা। তো এইখানে যতটা ভেঙে যায় সেটাকে কি বলা হয়, আলফা। তো 1 মধ্যে কতটা ভেঙে যাবে, আলফা ভেঙে যাবে। আর 1 মোল থেকে এখানে 1 মোল যদি তৈরি হয় তাহলে আলফা থেকে আলফা তৈরি হবে। ওকে, তো এইভাবে লেখা হয় যে ইকুইলিব্রিয়ামে মোল আমরা কি পেলাম, 1 মাইনাস আলফা, মানে আলফা মোল ডিসোসিয়েট হয়ে গেছে। তো এতটা বেঁচে রয়েছে, এখানে আলফা মোল থেকে 1 মোল থেকে এখানে 1 মোল তৈরি হয়, তাহলে এখানে আলফা মোল থেকে আলফা মোল তৈরি হবে। ওকে, তো এইভাবে আমরা ইকুইলিব্রিয়ামে আমরা মোলটা পেয়ে যাব। ওকে, এইবার এইটা কিন্তু আমাদের পরবর্তীতে কেপি অ্যান্ড কেসিটাকে ডিটারমাইন করতে কিন্তু সাহায্য করবে। এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি অ্যান্ড কেসি এটা কীভাবে লেখা হয় সেটা আমরা দেখবো। আমরা যে কোনো একটা যদি রিয়াকশন নিয়ে নিই, ফর এক্সাম্পল দিস ইজ N2 3H2 2NH3 অ্যামোনিয়ার ফর্মেশন প্রসেস। এইটা আমরা যদি কেসিটা লিখি তাহলে কীভাবে লিখতে পারবো, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট রেজ টু দি পাওয়ার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে এর আগে যতটা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকে সেটা কিন্তু তার কনসেন্ট্রেশনের উপরে পাওয়ার হিসেবে অ্যাড হয়ে যায়। তারপরে বাই এখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন প্রত্যেকটা ইনটু ফার্স্ট রিয়াকশন, ফার্স্ট রিয়াক্ট্যান্ট অ্যান্ড দেন সেকেন্ড রিয়াক্ট্যান্ট। আর যার আগে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকে সেটা কিন্তু পাওয়ারে চলে আসে। ওকে, এখানে 1 রয়েছে তাই এখানে 1 হয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের কেসিটাকে লেখা হয় অ্যান্ড অল কনসেন্ট্রেশনস আর মেজার্ড অ্যাট ইকুইলিব্রিয়াম অনলি। এবার আমরা যদি কেপি নিয়ে কথা বলি তাহলে এখানে কিন্তু পার্শিয়াল প্রেশারের টার্মসে লেখা হয় একই রকমভাবে প্রোডাক্টের ক্ষেত্রে আর রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে। যার আগে যত স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকবে সেটা কিন্তু তার পাওয়ারে চলে যাবে। ওকে, এখানে NH3-র সামনে 2 রয়েছে, এটা 2টা পাওয়ারে চলে যাবে। N2-র ক্ষেত্রে 1 রয়েছে, এটা 1টা পাওয়ারে আসবে। এখানে 3 রয়েছে, এখানে 3টা পাওয়ারে যাবে। ওকে, এইভাবে কিন্তু কেপি অ্যান্ড কেসিটা লেখা হয়। এইবার এইখানে যেটা রয়েছে এগুলো কিন্তু হচ্ছে পার্শিয়াল প্রেশার। ওকে, দিস আর পার্শিয়াল প্রেশার। আর এই যে পার্শিয়াল প্রেশার এটাকে কিভাবে লেখা হয়, এটাকে লেখা হয় টোটাল প্রেশার ইনটু মোল ফ্র্যাকশন। ওকে, এক্স মানে মোল ফ্র্যাকশন, টোটাল প্রেশার ইনটু মোল ফ্র্যাকশন। আর মোল ফ্র্যাকশন মানে হচ্ছে মোলস বাই টোটাল মোল, টোটাল মোল। ওকে, এখানে যেহেতু সময় কম তাই আমি ডাইরেক্ট প্রশ্নটা আমি এক্সপ্লেন করছি। যদি তোমাদের কারো একটু ডিটেল এক্সপ্লেনেশন চাই এই প্রশ্নটার জন্য, তাহলে কিন্তু আমি সেটার জন্য একটা ডিফারেন্ট ভিডিও বানিয়ে দেবো। ওকে, আজকে যেহেতু অনেকটা লেন্দি হয়ে গেল লেকচারটা, তাই আমি সরাসরি এটার এক্সপ্লেনেশনে যাচ্ছি। ওকে,
যাদের মোল ফ্র্যাকশন, পার্শিয়াল প্রেশার এ সমস্ত নিয়ে অসুবিধা রয়েছে, বা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কিছু কিছু যে বেসিক জিনিস সেগুলো নিয়ে অসুবিধা রয়েছে, কেপি, কেসি, এগুলো ডিটারমাইন করা, তো সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি সেটার জন্য ডিফারেন্ট ভিডিও বানিয়ে দেবো। ওকে ওকে এই প্রশ্নে আমাদের কী দেওয়া রয়েছে, এক মিনিট, এখানে আমাদের দেওয়া রয়েছে N2O4 gaseous, this forms 2NO2 gaseous. ওকে, এইখানে আমরা ইনিশিয়াল মোল ধরে নেব 1, কিছু দেওয়া নেই, তো টি ইকুয়াল টু জিরোতে, আমরা এটা আমরা কি বের করছি, দিস আর মোলস। ওকে, টি ইকুয়াল টু জিরোতে আর টি ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে। ওকে, এখানে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিন্তু দেওয়া রয়েছে আলফা। ওকে, তো এখানে আমরা টি ইকুয়াল টু জিরোতে ইনিশিয়ালি আমরা ধরে নিলাম 1 মোল রয়েছে, আর ইনিশিয়ালি কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি হয় না। টি ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে কতটা ভেঙে যাবে, যেটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটা ভেঙে যাবে 1 মোল থেকে, যেহেতু এটা 1 মোলের কথা বলা হচ্ছে তো 1 মোল থেকে আলফা ভাঙবে, আর এখানে 2 আলফা তৈরি হবে। ওকে, এটা আমরা মোল পেলাম। ওকে, টোটাল মোল যদি আমরা দেখি, এনটি, এন ফর মোল, এনটি আমাদের কি হয়ে যাবে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, সো দিস উইল বি 1 প্লাস আলফা। মোল ফ্র্যাকশনটা কি হবে ফর N2O4, মোল ফ্র্যাকশন অফ N2O2 সরি, এর ক্ষেত্রে N2O4 এর ক্ষেত্রে কি হয়ে যাবে, মোলস অফ N2O4 বাই টোটাল মোল, এখানে মোলটা কত রয়েছে 1 মাইনাস আলফা, টোটাল মোল কত 1 প্লাস আলফা, তো এর ক্ষেত্রে মোল ফ্র্যাকশন এক্স। ওকে, এক্স ইকুইলিব্রিয়াম, এটা কত হয়ে যাবে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা, এর ক্ষেত্রে কত হবে 2 আলফা বাই 1 প্লাস আলফা। ওকে, তো এইটা আমরা মোল ফ্র্যাকশনটা পেয়ে গেলাম। এবার পার্শিয়াল প্রেশারটা কীভাবে পাই আমরা, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার। ওকে, এটা পার্শিয়াল প্রেশার, পিপি পার্শিয়াল প্রেশার, দিস ইজ মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার। আমি ধরে নিলাম টোটাল প্রেশার দিস ইজ পি। ওকে, তো এখানে এক্স ইন্টু পি মানে মোল ফ্র্যাকশন ইন্টু পি, দিস ইজ পার্শিয়াল প্রেশার। ওকে, তো এইখানে আমাদের পার্শিয়াল প্রেশার ইকুইলিব্রিয়ামে কী পেয়ে যাব, পার্শিয়াল প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা কী হয়ে যাবে আমাদের, মোল ফ্র্যাকশনটা আমরা এটা পেয়েছি, মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। ওকে, এবার আমরা পার্শিয়াল প্রেশারটা কী পাবো, আমরা মোল ফ্র্যাকশনটা যেটা উপরে পেয়েছি ওটার সাথে আমাদের টোটাল যে প্রেশার সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। দিস ইজ মোল ফ্র্যাকশন and this is into total pressure, this is partial pressure of N2O4। এবার একই রকমভাবে আমরা মোল ফ্র্যাকশন অফ NO2 into partial pressure, সরি into total pressure P, এটা হয়ে গেল partial pressure of NO2। ওকে, এবার পার্শিয়াল প্রেশারের টার্মসে আমরা কি লিখব, কেপি। ওকে, তো আমাদের কেপিটা কি হয়ে যাবে, 2 আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি হোল টু দি পাওয়ার 2, যেহেতু এর আগে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কী ছিল, 2 ছিল, এরপরে নিচে আমাদের রিঅ্যাক্ট্যান্ট হয়ে যাবে কত, 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। ওকে, এখানে আমাদের ওকে, এটা আমরা যদি একটু খুলে নিই তাহলে আমাদের দাঁড়াবে কেপি ইকুয়াল টু 2 আলফাটা হয়ে যাবে আমাদের 4 আলফা স্কোয়ার ইন্টু পিটা হয়ে যাবে পি স্কোয়ার, নিচে 1 প্লাস আলফার হোল স্কোয়ার, এটাকে আমরা খুলে নিয়ে 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস আলফা লিখলাম, এরপরে 1 মাইনাস আলফা, নিচে 1 প্লাস আলফা ইন্টু পি। এইবার আমরা এখানে একটা পি স্কোয়ার আর একটা পি কেটে যাবে, এখানে 1 প্লাস আলফা কেটে যাবে, তো আমাদের কাছে যেটা দাঁড়াবে কেপি ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার পি বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, তো এইটা আমাদের দাঁড়াবে 4 আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। ওকে, তো এইটা আমরা পেলাম কেপি, কিন্তু আমাদের এখানে অপশানে আলফা ইকুয়াল টু দেওয়া রয়েছে। ওকে, মানে আমাদের আলফা টার্মসে বের করতে হবে, তো আমরা এটা আলফা টার্মসে বের করে নেবো। এটা আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কেপি মাইনাস কেপি আলফা স্কোয়ার ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার পি।
এটা আমরা পাবো। আমরা আলফাগুলো একদিকে নিয়ে আসবো, তো 4 আলফা স্কোয়ার পি প্লাস কেপি ইন্টু আলফা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কেপি। এবার আমরা যদি আলফা স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে আমাদের হয়ে যাবে 4p প্লাস কেপি দ্যাট ইজ ইকুয়াল টু কেপি। ওকে, এবার আমরা যদি আলফা স্কোয়ারটাকে এভাবে লিখি তাহলে আমরা পাবো কেপি বাই 4p প্লাস কেপি। এইবার আমরা যদি উপর নিচে পি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো? আলফা স্কোয়ার ইকুয়াল টু কেপি বাই পি। এবার 4p বাই পিটা আমাদের কি হয়ে যাবে? 4 প্লাস কেপি বাই পি। ওকে, এটা আমরা পেলাম। এবার স্কোয়ারটা আমরা যদি ওইদিকে নিয়ে যাই তাহলে আমরা আলফা ইকুয়াল টু কী পাবো? কেপি বাই পি বাই 4 প্লাস কেপি বাই পি। ওকে, এই পুরোটার পাওয়ার কি হয়ে যাবে? হাফ, অথবা আন্ডার রুটও দিতে পারো তোমরা। ওকে, এভাবে আন্ডার রুট দিতে পারো অথবা পুরোটার পাওয়ার হাফ দিতে পারো। ওকে, আনসারটা আমাদের কি রয়েছে আমরা ম্যাচ করে নেবো। একবার দেখে নাও, আলফা ইকুয়াল টু কেপি বাই কি বা কেপি বাই পি বাই 4 প্লাস কেপি বাই পি হোল টু দি পাওয়ার 1/2। এখানে আমাদের আনসার আমরা দেখতে পাচ্ছি আলফা ইকুয়াল টু কেপি বাই পি বাই 4 প্লাস কেপি বাই পি হোল টু দি পাওয়ার 1/2। তো এইটা আমাদের কি হয়ে যাবে? ফাইনাল আনসার। ওকে, যদি কারো এই প্রশ্নটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি এই প্রশ্নটার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওকে, এটার জন্য কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করতে হবে আমাকে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটার মধ্যে কিন্তু অনেক কিছু বোঝাতে হবে, তারপর এটা বুঝতে পারবে। তো অনেকের আমি বুঝতে পারছি, অনেকের কিন্তু এটা বুঝতে অসুবিধা হয়েছে, তো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যদি তোমরা আলাদাভাবে এটা বুঝতে চাও। ওকে, লেকচারের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যারা এখনও জয়েন করোনি অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে নেবে। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেস ভিডিও।